আদমশুমারি পর্যন্ত যতগুলো মোটামুটি ভাবে পড়ানো যায়, হ্যাঁ, কৃষির সাথে যুক্ত, অর্থনীতির সাথে যুক্ত, ব্যাংকিং খাতের সাথে যুক্ত এবং আমাদের অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা পুরোপুরিভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব। যদিও এখানে লেকচার শিট থেকে আছে, তবে আমি লেকচার শিট প্লাস পিপিটি উভয়কে মার্জ করে যেগুলো আপনাদের লেকচার শিট থেকে দেওয়ার মতো সেগুলো লেকচার শিট থেকেই দেব, যেগুলো আমার মতো লেখা দরকার সেগুলো লিখে দেব, এবং যেগুলো পিপিটি থেকে দেওয়া দরকার আমি আশা করি সেখান থেকে দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনাদের সবকিছু মিলে একটা আশা করা যায় যে ভালো একটা প্রিপারেশন হবে। আমরা প্রথমে যদি দেখি বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কৃষি সম্পদ, এখান থেকে ঠিক কি পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে একটু দেখি। আমরা কিন্তু লেকচার শিট আমাদের একবার আপডেট করা লেকচার শিট, সুতরাং যেগুলো এখন পড়বেন সেটাই হচ্ছে রিয়েল। তো বাংলাদেশের কৃষি সম্পদ থেকে আপনাদের যদি বলি যে এই চাকরির ক্ষেত্রে খুব একটা বেশি যে আসে এমন না, একটা সর্বোচ্চ প্রশ্ন আসে, একটা আসে সর্বোচ্চ প্রশ্ন কৃষি সম্পদ থেকে, অর্থনীতি থেকে আসে আবার না, এমন আর কি। আর সাম্প্রতিক থেকে অর্থনৈতিক সমীক্ষা থেকে আসতে পারে, যেহেতু অর্থনৈতিক সমীক্ষা 2024 প্রকাশ করা হয়ে গেছে, আমি ওটা আপনাকে লিখে দেব, আশা করি বোর্ডে লিখে দিলে আপনারা কমপ্লিট করতে পারবেন। তাহলে মোটামুটি ভাবে যতটুকু আমরা দেওয়ার মতো, একেবারে আপনাদের না দিলেই নয়, যেগুলো সচরাচর পরীক্ষায় আসবে ঠিক সেগুলোই আমি দেব। আচ্ছা, আপনারা দাগিয়ে নেবেন বা পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসেন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কৃষির উপরে বা শ্রমজীবী কৃষির উপরে নির্ভরশীল। আমরা সারা জীবনে দেখে এসেছি যে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের 80% মানুষ। ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা ওরকম না। বাংলাদেশের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? এখন পর্যন্ত বলা হয় কৃষি কাজের উপর নির্ভরশীল হচ্ছে 45% মানুষ, এটা 2024 সালের রিপোর্ট অনুযায়ী। সেখান থেকে এইটা প্রশ্ন পড়ে নেবেন আপনারা সবাই। এদিকে তেমন আর কোনো দরকার নেই, এদিক থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। মাথা পিছু আবাদি জমির পরিমাণ 15% বা 0.04%, ঠিক আছে? নামাজের পরেই শুরু হয়েছে, নামাজ অনেকে পড়ে ফেলেছে, আপনি নামাজ পড়েন, কিছু করার নেই, হ্যাঁ। 4টার অনেক আগে, 4টা থেকে 3:55 থেকে নামাজ শুরু হয় বিভিন্ন জায়গায়, আর এখন 4:05 শুরু করেছি আমি, নামাজ পড়ে হয়েছে, হ্যাঁ। বাংলাদেশে যদি আমরা বলি মাথা পিছু আবাদি জমির পরিমাণ কত, বাংলাদেশে মাথা পিছু আবাদি জমির পরিমাণ, অর্থাৎ আমি এবং আপনার সবার মাথা পিছু আবাদি জমির পরিমাণ হচ্ছে 0.14 একর বা 15%। অর্থাৎ আপনি যদি ফকির হন, আমার বাংলাদেশের জমি থেকে গড়ে ভাগ দিয়ে আপনি এই পরিমাণ সম্পত্তির মালিক, ঠিক আছে? এটা বলা হয়েছে। তারপরে আমরা দেখি এখান থেকে আর কি আসতে পারে। ফসল তোলার ঋতু বাংলাদেশে কয়টি? 3টি ঋতু, একটা ভাদই, হৈমন্তিক এবং রবি। কত সুন্দর নাম, তাই না? আপনারা হয়তো অনেকে জানতেন না এই নামগুলো। ভাদই, হৈমন্তিক এবং রবি। রবি বলতে শীতকালীন ফসল, হেমন্তকালকে আমরা হেমন্তকাল যেটা বলা হয় অগ্রহায়ণ মাসে যেটা আসে সেটা, আর ভাদ্র মাসে যে ফসলটা আসে সেটাকে বলা হয় ভাদই। সো 3টা ফসল আসে বাংলাদেশে, ভাদই, হৈমন্তিক এবং রবি, ঠিক আছে? সো এগুলো আজকে থেকে জেনে নেন, এর আগে জানতেন না আমি জানি, আজকে থেকে মুখস্থ করে ফেলার আর কি। এই হৈমন্তিক রবির ক্ষেত্রে এখন আমরা যেটার মধ্যে আছি, কোনটা বলেন তো? রবি শস্য, যেটা পৌষ মাসে আসে। এখন মানুষের ঘরে ঘরে ধান চলে এসেছে, এখন মানুষ কি করবে? নবান্ন উৎসব কিন্তু হেমন্তকালে হয়, তাই না? অগ্রহায়ণ মাসে হয়। আর এই শীতকালে আমার শীতকালীন পিঠাপুলির উৎসব হয়, পিঠাপুলি খাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় পিঠাপুলির উৎসব হয়, তাই না? সো আমরা বাড়িতে গিয়েও পিঠাপুলি খাই, আমাদের যারা বাইরে থাকি তারাও সেখানে পিঠার আয়োজন করা হয়। বাড়িতে গেলে নতুন ধানে রমরমা অবস্থা, ধান কেটে আপনাদের আঙ্গিনা নিয়ে এসেছে, সেগুলোকে ধান মাড়াই করা হয়, মেশিনে সেগুলো মাড়াই করে নেওয়া হয়। মানে সকলের একটা কর্মব্যস্ত জীবন চলে, তাই না? কর্মব্যস্ত জীবন চলে, এখন যেটা চলতেছে এই পৌষ মাসে। সো এই নতুন ধান থেকে মূলত পিঠা খাওয়ার মজাটা আলাদা, অর্থাৎ নতুন ধান থেকে পিঠা খাওয়ার স্বাদটাই অন্যরকম। অনেকে তো বাড়িতে যায় শুধু পিঠা খাওয়ার জন্যই, তাই না? অনেকে যায় এরকম। আমরা যারা শহরে থাকি তারা যাই, যারা বাপের বাড়ি থাকে তারা যারা শ্বশুর বাড়ি থাকে তারা বাপের বাড়িতে যায় পিঠা খাওয়ার জন্য। আবার অনেকে শ্বশুর বাড়িতেই থেকে যায়, কারণ হয়তো বা দেখা যায় ওখানে তার সবকিছু হয়ে যায়।
সো ওটা মূলত রবিকালীন যে ফসল হয় এই রবি শস্য, এই রবি শস্য বা ফসল তোলা ঋতুর মধ্যে সবচেয়ে বেশি আমরা পিঠাপুলি খেয়ে থাকি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে এখন ভাপা পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন চলছে সারা দেশে, সারা বাংলাদেশে, আমরা সবাই কম বেশি এটা জানি। তো এরপরে আপনাদের যেটা আসে সবচেয়ে বেশি কৃষি বিষয়ক, কৃষির সাথে যেটা বলা হয় থাকে যে কৃষি বিষয়ক শব্দ এবং পূর্ণরূপ, তাই না? কৃষি বিষয়ক শব্দ এবং পূর্ণরূপ। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন যে স্যার কি জ্যৈষ্ঠ মাসে যে ফসল আসে সেটা কি হবে? এটা ভাদই, যে ভাদ্র মাস, ভাদ্র আশ্বিন যে মাস, জ্যৈষ্ঠ ভাদ্র, ওই সময়টাকে ভাদই বলা হয়ে থাকে। ওই ফসলটাকে কি বলা হয়? ভাদই ফসল বলা হয়ে থাকে। সুতরাং মানে গ্রীষ্মকাল যেটা আসবে সেটাই ভাদই ফসল। হেমন্তকালের মাঝামাঝি, শীতকালের আগে, শরৎ এবং হেমন্তের মাঝামাঝি হচ্ছে কোনটা? আমরা যেটা দেখলাম হৈমন্তিক, এবং রবি হচ্ছে শীতকালীন ফসল, এই তিনটা। এবার আসেন কৃষি বিষয়ক বিভিন্ন যে শব্দগুলো আছে এবং এগুলোর পূর্ণরূপ আপনাদের পরীক্ষায় অনেকবার আসে, এগুলো সবচেয়ে বেশি আসে, এগুলো সবচেয়ে বেশি আসে। সুতরাং আমি যেগুলো আপনাদেরকে শুধু দিব এগুলো বেশি পড়ার চেষ্টা করবেন। SAIC পড়বেন, বি না পড়বেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এরপর এখান থেকে BADC পড়বেন, BADC বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তিনটা এখান থেকে পড়ে নেবেন। আমি যা দাগাবো সেগুলোই পড়লে হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, পিঠা দাওয়াত দিয়েছেন অনেকে, পিঠা দাওয়াত খাইতে যাব, সমস্যা নাই। বাড়ির নাম ঠিকানা দেন, আমি চলে যাব, কোনো সমস্যা নাই। তো তাহলে এখানে তিনটা SAIC, এরপর হচ্ছে বিনা এবং BADC। সময়ের অভাবে নিজের বাড়িতে পিঠা খাইতে যেতে পারছি না, বুঝছেন? আর আপনার বাড়িতে কেমনে যাই বলেন তো? বাড়িতে যাওয়া হয়নি এবার বাড়িতে যেতেই পারিনি এখন পর্যন্ত। অথচ বাড়িতে কতবার দেখতেছে যে পিঠা খাওয়া বলেন, শীতকালীন বলেন, অর্থাৎ আমি প্রায় বলা হয় থাকে যে 8-9 মাস থেকে বাড়ি যাই না। সো পিঠা আর কি বলবো, মানুষই মনে হয় অপরিচিত হয়ে গেল। এরপর ওখান থেকে তিনটা পড়বেন, এই পাশ থেকে যেটা বলবো BARI পড়বেন, বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এবং BRRI IRRI পড়বেন। আর তেমন কিছু পড়ার দরকার নেই, এখান থেকে পাঁচটা পড়লে মোটামুটি আশা করি যে কমন পাবেন। ঠিক আছে, পাঁচটা পড়বেন এখান থেকে। ওই পাশে তিনটা দিয়েছি, এই পাশে তিনটা, মোট ছয়টা পড়বেন। এখানে অনেক কয়টা দেওয়া আছে, সো অনেক কয়টা পড়ার আমার দরকার নেই, মোট 6টা পড়লেই হবে আশা করি। সবাই লিখে নিতে পারেন, লিখে নিলে হবে। এখান থেকে এই 6টাই আপনার পরীক্ষা সম্পর্ক গুরুত্বপূর্ণ, আবার ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। এরপর যদি আমি দেখি, এরপর আমাদের কৃষি পণ্য উৎপাদনের শীর্ষ জেলা, খুবই গুরুত্বপূর্ণ। কৃষি পণ্য উৎপাদনের শীর্ষ জেলা কোনগুলো আছে, এগুলোর ক্ষেত্রে খুব বেশি আসে না, যেগুলো আসে ওগুলোই বারবার আসে, সবগুলো পরীক্ষায় ওগুলোই আসে। আমি জাস্ট কয়েকটা দাগিয়ে দিব আপনাদের, ওগুলো দাগিয়ে নেন সবাই। প্রথমত ধান ফসল, ধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎপন্ন জেলা যেটা ময়মনসিংহ। কোথায়? ময়মনসিংহে সবচেয়ে বেশি ধান জন্মে। রংপুরে রাখছেন একজন, আচ্ছা রংপুরে আমার বাড়ি, সমস্যা নেই, আবার গেলে পালাইয়েন না, বুঝছেন? এরপর আসেন মাছ গবেষণা কেন্দ্র বা মাছ সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায়? ময়মনসিংহে সবচেয়ে মাছ বেশি উৎপাদন হয়, অর্থাৎ মাছ এবং ধান। যার বাড়ি ময়মনসিংহে তারা দুটো জায়গায় ফার্স্ট আছেন এখনো। কোনটা কোনটা? মাছ এবং ধানে আপনারা ফার্স্ট। সো মাছ এবং ধানের মধ্যে ময়মনসিংহে সবচেয়ে বেশি উৎপাদন হয়। যদিও বলা হয়ে থাকে যে যে জায়গায় বেশি যেটা উৎপন্ন হয় সেই জায়গায় কিন্তু সে বেশি সেটা খাইতে পারে না, সত্যিকার অর্থে, তাই না? সেই জায়গায় সেটা সে খাইতে পারে না, আমরা ওটা ভালো করে দেখি মোটামুটি ভাবে। সো যদিও উৎপাদন করা হয় ধান বেশি ময়মনসিংহে, বাট ময়মনসিংহ জেলা এখন জামালপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্রতম জেলা বলা হয়ে থাকে, না? ময়মনসিংহ জেলার মধ্যে তো সেটা অবস্থিত। নেত্রকোনা, জামালপুর, এরপর আপনার ময়মনসিংহের মধ্যে আরো বেশ কয়েকটা জেলা আছে, এগুলো বন্যা কবলিত হওয়ার কারণে মোটামুটি ভাবে বলা হয়ে থাকে যে কি বলা হয় যে বন্যা কবলিত, বারবার বন্যা ভেঙে যায়, এই জন্য মোটামুটি তারা গরিব হিসেবে আছে। আর উত্তরবঙ্গ তো কি বলবো, উত্তরবঙ্গ কি সবচেয়ে গরিব জেলা বলা হয় কুড়িগ্রাম, আগে থেকে বলা হয়, বাট কুড়িগ্রাম তার নামটাকে অবশ্যই চেঞ্জ করে ফেলেছে, এখন গরিব জেলা উত্তরবঙ্গের কুড়িগ্রাম নাই কিন্তু, ঠিক আছে? কুড়িগ্রাম আর নেই, এদিকে চলে এসেছে। সো কুড়িগ্রামে আসলে গরিব হওয়ার কারণ হচ্ছে তাদের নদী বিধি হতো, অর্থাৎ বাংলাদেশে আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যারা নদীতে ভাঙন বেশি তারাই গরিব বেশি, নদীর ভাঙন যাদের বেশি তারা বেশি গরিব। সো ওই ক্ষেত্রে আসলে আমরা কাউকে অবজ্ঞা না করি। হ্যাঁ, মফিজ এলাকা বলা হয়, মফিজের আসলে পূর্ণাঙ্গ রূপ আমরা জানি না, জানি মফিজ বলি, এটাও অনেক একটা ব্যাপার। তো যাই হোক, মফিজ মানুষ মানে হচ্ছে কি যে সহজ সরল, না? সহজ সরল হওয়া ভালো,
কুটচাল বা কুটবুদ্ধির মালিক হয়তো ভালো না, হ্যাঁ না? সহজ সরল হলে তো সমস্যা হচ্ছে ঠকে বেশি মানুষ, কিন্তু তার মধ্যে একটা সরলতা থাকে, তাকে বিশ্বাস করা যায়। এনিওয়ে, এগুলো ধান, এবং ধান কিন্তু আগে রংপুরে ছিল, আপনারা হয়তো জানেন ধান আগে রংপুরে ছিল, এটা এখন ময়মনসিংহে চলে এসেছে। কারণ রংপুরে বেশ কিছু জমি বা ব্রহ্মপুত্র নদী, পদ্মা নদী, ধলা নদী কর্তৃক ভাঙনের কারণে এখন সেটা চলে এসেছে কোথায়? ময়মনসিংহে। পাট উৎপাদনের শীর্ষ জেলার নাম হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদনের কোনটা শীর্ষ জেলা? ফরিদপুর। গমে হচ্ছে ঠাকুরগাঁও। গমের ক্ষেত্রে ঠাকুরগাঁও। তামাকে কিন্তু কুষ্টিয়া। তামাক আগে রংপুর ছিল। তামাক আগে কোথায় ছিল? রংপুর ছিল, এখন এটা কুষ্টিয়াতে চলে এসেছে, এটাও ডাইভার্ট হয়ে এসেছে রংপুর থেকে। চা উৎপাদনের সবচেয়ে শীর্ষ জেলা হচ্ছে মৌলভীবাজার। এই পাশ থেকে যেটা পড়বেন, আলু পড়বেন, আম আমরা সবাই কম বেশি জানি যে আম কিন্তু বলি চাঁপাইনবাবগঞ্জ, বা বাস্তবিক ক্ষেত্রে আম সবচেয়ে বেশি উৎপাদন হয় এখন নওগাঁতে। কোথায় হয়? নওগাঁতে হয়। আগে আমরা জানতাম চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য সেরা, এটা কিন্তু এখন ভুল। সো এই কয়টাই মোটামুটি ভাবে এখান থেকে পড়বেন, 1 2 3 4 5 6 7 8 আটটা পড়বেন এখান থেকে সবাই। আটটা পড়লে মোটামুটি ক্লিয়ার করা যাবে যে এখান থেকে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এখান থেকে সবাই আটটা পড়বেন আশা করি। আটটার মধ্যে থেকে পাবেন আমি প্রত্যাশা করি যে আর বেশি খুব পড়তে হবে না। তারপরে আমরা দেখি যে এই লেকচারে আর কি আছে আপনাদের জন্য পরীক্ষায় আসার মতো। কৃষি শুমারি, কৃষি শুমারি এখানে দেওয়া আছে। আমি যদিও নিজে আলোচনা করতাম, এখান থেকে যেটা হচ্ছে কৃষি শুমারি মোট কয়বার হয়েছে, সর্বপ্রথম কখন হয়েছে, সর্বশেষ কখন হয়েছে, 4টা প্রশ্ন পড়বেন। ঠিক আছে, 4টা প্রশ্ন। আজকে আমার ক্লাস শেষ। আল্লাহ, কি বলেন? হ্যাঁ, তাসলিম আলম, ক্লাস শেষ হলে তো হয়ে গেছে, কিছু করার নেই। আসবে যাবে, এটা তো নিয়ম না। আমাদের যদি ক্লাস শেষ হয়ে থাকে তাহলে তো ক্লাস শেষই বলা যায়। তো শেষ ক্লাস আপনারা করতেছেন, আর যদি না হয় তো নাই, আরো 2-1টা থাকতে পারে, হয়তোবা সলভ ক্লাস থাকতে পারে আপনাদের সাথে আমার, ওটা হতে পারে। হ্যাঁ, সলভ ক্লাস থাকতেও পারে, তবে আলটিমেট জিকের ক্লাস তো শেষ, তাই না? জিকের ক্লাস শেষ, এরপর যদি সলভ ক্লাস দেওয়া হয় সেটা আমি আসবো, অথবা আপনাদের যদি সাম্প্রতিক ক্লাস তো আমি নেই না, সাম্প্রতিক ক্লাস নেব না। সলভ ক্লাসের একটা আশা আছে, যদি আসতে পারি আসবো, না হলে আজকে থেকে আপনাদের সাথে আমার আলটিমেট সম্পর্ক শেষ, তাই না? সম্পর্ক শেষ আজকে থেকে আপনাদের সাথে, অর্থাৎ খুবই সাময়িক সময়ের জন্য আমরা আসি, আবার চলে যাই, আপনাদেরকে পরে আবার চলে যাই, আমরা আবার আসি, এভাবে চলতেই থাকে। হ্যাঁ, এতে মন খারাপের কিছু নাই। আমরা আপনাদেরকে শেষ করে দেওয়ার মানে হচ্ছে আপনাকে আমরা একটা ভালো জায়গায় শিফট করে দিলাম। কি করলাম? আপনার ভালো জায়গায় আপনাকে শিফট করে দিলাম, মানে আপনার ভবিষ্যতের জন্য আপনাকে তৈরি করে দিলাম। আমি জানি না আমি কতটুকু পেরেছি আপনাদেরকে এখানে বলা, শেখানো বা দেওয়ার মতো, তবে চেষ্টা করেছি। চেষ্টা করেছি, দেখা যাক। এবার আসেন কৃষি শুমারির ক্ষেত্রে যদি বলি, কৃষি শুমারি থেকে আপনাদের 3টা প্রশ্ন আসতে পারে। মোট কৃষি শুমারি হয়েছে কয়বার? মোট কৃষি শুমারি হয়েছে 6 বার। সর্বপ্রথম কৃষি শুমারি হয়েছে কত সালে? বাংলাদেশে হয়েছে কোন সালে? সর্বশেষ হয়েছে কত তারিখে, কত সালে? এই 4টা প্রশ্ন। ঠিক আছে, 4টা প্রশ্ন এখানে আপনাদের আসবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশে মোট 6 বার কৃষি শুমারি হয়েছে, বাংলাদেশে হয়েছে 5 বার। প্রথম কৃষি শুমারি পাকিস্তান আমলে 1960 সালে হয়েছে, বাংলাদেশে কৃষি শুমারি 1977 সালে হয়েছে, এবং সর্বশেষ হয়েছে 2009 সালে। কত সালে? 2009 সালে। এই তো মোটামুটি ভাবে কৃষি শুমারি এই কয়টা আপনাদের। সো 4টা প্রশ্ন এখান থেকে ধরে নেবেন, আর কোনো কিছু নেওয়ার দরকার নেই আপাতত পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য এই 4টার বেশি আসার সম্ভাবনা নেই। এবার আসি আমরা জুম চাষ। জুম চাষ আপনারা সবাই কম বেশি জানেন যে পাহাড়ের গায়ে গর্ত করে পাহাড়ি উপজাতি একই সাথে যখন বিভিন্ন প্রকারের ফসল ফলায়, কি করে? বিভিন্ন প্রকারের ফসল ফলায়, সেটাকে বলা হয় জুম চাষ। সো জুম চাষ থেকে আপনার যেটা আসবে, জুম চাষ করে কারা? উপজাতি। জুম চাষ বছরে হয় কয়বার? 2 বার। আর এর বাইরে তেমন বড় দরকার 2টা। জুম চাষ করে কারা? জুম চাষ করে পাহাড়ি উপজাতি। জুম চাষ বছরে কয়বার হয়? 2 বার হয়। এই তো মোটামুটি 2টা, এই 2টার বাইরে তেমন একটা আসবে না। এরপর আমরা যদি দেখি আর কি আছে পরীক্ষায়, অর্থকরী ফসল, এটার আগে এদিকে দেখি কি আছে আপনাদের পড়া যায় কিনা, কিছু আছে কিনা। অর্থকরী ফসলের মধ্যে এত কিছু আমি পড়াবো না,
আমার মতো করে আমি আপনাদেরকে পড়িয়ে দেব। এখানে যা আছে এগুলো আপনারা নিজের মতো করে পড়ে নেবেন। আমি আপনাদের অর্থকরী ফসল বলতে আপনাদেরকে যেভাবে পড়ানো দরকার ঠিক সেভাবে পড়াবো। এখান থেকে আমি পড়াতে চাচ্ছি না, আমি পিপিটি থেকে নিয়েছি। পিপিটি থেকে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। এখানে অনেক কিছু নেই, সো অনেক কিছু যেহেতু নেই, আমি পিপিটি থেকে আপনাদের অর্থকরী ফসল প্লাস এটা পড়িয়ে দেব। ঠিক আছে? সো অর্থকরী ফসলের ক্ষেত্রে আমি জাস্ট আমার পিপিটিটা ইউজ করতে চাচ্ছি। ওখান থেকে দেখা যাক কতটুকু পড়ানো যায় আপনাদেরকে। একটু সময় দেবেন যে কি অর্থকরী ফসলটা আপনাদের এখান থেকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে তো পিপিটিটা দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা আমি নিচ্ছি। এবার আসি অর্থকরী ফসলের ক্ষেত্রে। আপনাদের অর্থ এখানে দেখেন পিপিটি সুন্দর করে সাজানো আছে। এই যে অর্থকরী ফসল, এখান থেকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য আর কি, যে এখান থেকে কোন কোন ব্যাপারে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে বা কি কি বিষয় পরীক্ষা প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখার চেষ্টা করব। অর্থকরী ফসল থেকে খুব একবার ধরা বাঁধা সবগুলো পড়তে হবে এমন কোনো রুলস নাই। আপনাদের আমি যেগুলো বলে দেব সেই বিষয়গুলো আপনারা একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। অর্থকরী ফসলের প্রথমে যদি আপনাদের বলি যে পাট, চা এবং গম, এই তিনটা ব্যাপারে আমি সবচেয়ে বেশি আলোচনা করব। গবেষণা কেন্দ্র খুব একটা বেশি পরীক্ষা আসে না। অর্থকরী ফসলের মধ্যে এইভাবে আসে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি, দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি, তৃতীয় অর্থকরী ফসল কোনটি, 3 নম্বর অর্থকরী ফসল কোনটি, এই তিনটা। সো এই তিনটা নিয়ে আগে আমি আলোচনা করে দেব। অর্থকরী ফসল আশা করি ওখান থেকে আপনাদের শেষ হয়ে যাবে। সো এখানে আমি যদি অর্থকরী ফসলের নোটে আপনাদের নিয়ে যাই যে প্রথম অর্থকরী ফসল, দ্বিতীয় অর্থকরী ফসল এবং 3 নম্বর অর্থকরী ফসল আমি লিখে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে। অর্থকরী ফসল, হ্যাঁ, 1 নম্বর অর্থকরী ফসল বলা হয় পাটকে, পাট। 2 নম্বর অর্থকরী ফসল আমাদের সবার প্রিয়, বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার, তাই না? বাঙালিদের 2 নম্বর ভাত বলা হয় নাকি? দ্বিতীয় ভাত বলা হয় থাকে আলুকে। এই আলু কিন্তু আমাদের দ্বিতীয় অর্থকরী ফসল, আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু আলুকে রপ্তানি করে, আলুজাত দ্রব্য রপ্তানি করে আমরা বিশাল পরিমাণ একটা টাকা ইনকাম করে থাকি। তবে আমরা অনেকে জানি না যে 2 নম্বর অর্থকরী ফসল হচ্ছে আমাদের আলু। আজকে থেকে জেনে নেন যে দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে আলু। আর অর্থকরী ফসলটা একটু ক্লিয়ার করি। অর্থকরী ফসলের মানে হচ্ছে যে যে ফসল দেশের বাইরে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এখন এখানে অনেকে বলতে পারেন যে স্যার ধান কেন নাই? ধান কিন্তু অর্থকরী ফসলের মধ্যে পড়ে না, কারণ আমরা আমাদের চাহিদা মেটাতে পারি না ধান দিয়ে। অর্থাৎ যে ধান আমাদের উৎপন্ন হয়, আমাদের এত মানুষ আমরা ধান চালের ভাত খাই, তো আমাদের চাহিদা মেটে না, আমরা বাইরে থেকে কি আয় রোজগার করবো ধান থেকে? এজন্য ধান আমাদের অর্থকরী ফসল না। পাট, আলু এবং চা এই তিনটা আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অর্থকরী ফসল। প্রথম, 2 নম্বর এবং তৃতীয়, এই তিনটা সব জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের অর্থকরী ফসল বা কৃষি ফসলের মধ্যে। তারপরে আমি অন্য আলোচনায় চলে যাব। সো অর্থকরী ফসলের প্রথমে যেটা আছে এটা পাট। কি আছে? পাট। পাটকে নিয়ে আমি জাস্ট আপনাদের 4-5টা প্রশ্ন দেব যেগুলো সচরাচর পরীক্ষায় আসে। প্রথমে যদি বলি পাট, অর্থকরী ফসলকে কি বলা হয়? সোনালী আঁশ বলা হয়। কি বলা হয়? সোনালী আঁশ। 2 নম্বরে বলা হচ্ছে যে পাট গবেষণা কেন্দ্র, আপনারা একটু আগে দেখলেন যে সবচেয়ে বেশি পাট জন্মে কোথায়? সবচেয়ে বেশি পাট জন্মে হচ্ছে ফরিদপুরে। কোথায়? ফরিদপুরে সবচেয়ে বেশি পাট জন্মে। এটা গেল। 3 নম্বর যদি বলি আপনাদের পাট থেকে, পাটজাত দ্রব্য থেকে যে পরিমাণ মানে আমাদের পণ্যগুলো উৎপন্ন হয় সেগুলো থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। যেমন প্রথমে হচ্ছে জুটন। জুটন এর আগে খুবই বহুল প্রচলিত একটা ব্যাপার ছিল। জুটন কি? জুটন হচ্ছে এক প্রকারের কাপড়। কি এটা? এক প্রকারের কাপড়, এক প্রকার কাপড় জাতীয় পদার্থ বা কাপড়। এটা মহিলাদের কাপড়, শাড়ি জাতীয় যেটাকে বলা হয় এক প্রকার কাপড়, যেখানে 70% থাকে পাট এবং 30% থাকে সুতা। 70% কি থাকে? পাট এবং 30% থাকে সুতা। এটা পরীক্ষা আসে। এরপর আসে জুটনের আবিষ্কারক কে? জুটনের আবিষ্কারক কে? অধ্যাপক সিদ্দিকুল্লাহ। কে এটা? অধ্যাপক সিদ্দিকুল্লাহ হচ্ছে জুটনের আবিষ্কারক। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এটা বহুল আলোচিত প্রশ্ন। এরপর যদি আমরা বলি জুটনের পরে পাটের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে জিনোম। কি এটা? জিনোম বলা হয় থাকে। জিনোম হচ্ছে পাটের জীবন রহস্য। অর্থাৎ জীবন রহস্য বলতে পাট কিভাবে বড় হয়েছে, কিভাবে পাট তার জীবন চক্র চালায়, এটা হচ্ছে অধ্যাপক মাকসুদুল আলম। এটা মাকসুদুল আলম এটার আবিষ্কারক।
এটার আবিষ্কারক কে? মাকসুদুল আলম। তাহলে এগুলো কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে। এরপর সর্বশেষ আপনারা দেখেছেন 43তম বিসিএস এ এবং 41তম বিসিএস একটা প্রশ্ন আসছিল যে একটা কাঁচা পাটের গাইটের ওজন কত? একটা কাঁচা পাটের গাইট, এই যে মাথায় যে গাইট গুলো নেয় না কাঁচা পাট, বোঝার জোরে নেয় না, এই কাঁচা পাটের গাইটের ওজন কত? এটা পরীক্ষা আসছিল। যেহেতু আসছিল এই জন্য কাঁচা পাটের গাইটের ওজন হচ্ছে 4.5 মণ। কত? 4.5 মণ। এই মোটামুটি পাট থেকে যে প্রশ্নগুলো আপনাদের আসার মতো, এগুলোর বাইরে তেমন একটা প্রশ্ন আসে না। এই কটা আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের যেটা মনে হয়। সো আমরা অর্থকরী প্রশ্নগুলো এভাবে এখান থেকে আলোচনা করে শেষ করব। তাহলে লেকচার শিট থেকে আর এত বেশি প্রশ্ন পড়ার দরকার হবে না, লেকচার শিট থেকে এত বেশি পড়ার প্রয়োজন আমি মনে করি না। ঠিক আছে? সো তাহলে পাঠ আমরা এখান থেকে শেষ করে ফেলবো। তারপরে দেখি আর কি আছে। আলু নিয়ে তেমন কোনো আলোচনা নেই। আলুর ব্যাপারটা আপনারা সবাই জানেন যে আলু কিভাবে হয়। আলু থেকে আপনাদের আলুজাত দ্রব্য ময়দা তৈরি করা হয়। এরপর আপনারা জানেন যে বিভিন্ন ধরনের চিপস তৈরি করা হয়, তাই না? পটেটো চিপস থেকে শুরু করে যা চিপস আছে পুরোটাই তৈরি করা হয়। কারণ আমরা তো আবার বাঙালি, আমরাও নিজেরাও খাই। মাত্র 15 গ্রাম চিপস দিয়ে আপনার কাছে 10 টাকা নেয়, অথচ 15 গ্রাম আলু, 15 গ্রাম আলুকে প্রক্রিয়াজাতকরণ করে কি করা হয়? আপনাকে 10 টাকা নেওয়া হয়। কি করা হয়? 10 টাকা নেওয়া হয়। তাহলে হিসাব করেন 1 কেজি আলু বিক্রি করে কত টাকায়? 1 কেজি আলু কত টাকায় বিক্রি করা হয়? সো ওই জায়গায় বাঙালিরা পাইলে হলো শুধু। আর আলুকে ভাজি করলে কি হয়? আলুকে ভাজি করে কি বলা হয় তাকে? কেউ বলতে পারবেন না? আলুকে ভাজি করলে কি হয় সেটাকে কি বলে? পারেন না কেউ? ভেরি গুড। তানজিনা বলেছে ফ্রেঞ্চ ফ্রাই, তাই না? কি সুন্দর নাম দিয়েছে, নাম দিয়ে মনে হয় খাইতে ইচ্ছে করে, তাই তো? আপনাকে হোটেলে যাবেন, বড় হোটেলে যাবেন, আপনার একটা আলুকে ভাজি দেবে তেলের মধ্যে আর কি। দেওয়ার পরে আপনাকে একটা সুন্দর প্লেটে দুটো টিস্যু সহ এনে স্যার বা ম্যাডাম নাকি খাওয়াইতে দেবে। দেওয়ার পর আপনার কাছ থেকে 220 থেকে 250 টাকা নেবে শুধু ওই ফ্রেঞ্চ ফ্রাই এক প্লেট খাইলে। অর্থাৎ একটা আলু সর্বোচ্চ দাম হবে 10 টাকা, তেল সহ 20 টাকা, আর স্যার ডাকছে এর জন্য মনে করেন আর 10 টাকা। সো 30 টাকা। 30 টাকার জন্য আপনি আবার ভদ্রতা দেখাতে গিয়ে আমাকে তো সেখানে ভদ্রতা দেখাতেই হবে। আমি এখন বাড়িতে না ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বা হোটেলে খাইতে গেলাম, 30 টাকার ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে 250 টাকা দিয়ে আসলাম। মাথাও লাগলো না যে আসলে আমি কি করলাম, তাই না? মাথাও লাগলো না। পটেটো চিপস এখন ভেঙে দেখবেন সর্বোচ্চ 10টা থেকে 12টা চিপস থাকে ভেতরে, বাতাস দিয়ে ভর্তি করা। আপনাকে বড় একটা প্যাকেট হাতে তুলে দেয়, আপনি ভাবেন কি জানি পাইলাম, কিন্তু বাড়িতে এসে দেখেন যে 12টা চিপস, মানে দিব্বার আগালে দিতেই চিপস শেষ, তাই তো? আপনাকে ভাতে মারেনি, হাতে মারছে, তাই না? হাতে মারেনি, ভাতে মারছে। অর্থাৎ চিপসের আকার সবকিছুই ঠিক রাখছে, ভেতরে শেষ, ভেতরে অন্তঃসার শূন্য, কোয়ান্টিটি নেই, কোয়ালিটি ঠিক রেখেছে। কারণ বাঙালি তো আমরা, দাম যদি ঠিক থাকে পচা জিনিস নিতেও আমাদের সমস্যা নেই। তো পটেটো চিপসের দাম ঠিকই 10 টাকা রেখেছে, তারা ভালো করে জানে 10 টাকার বাইরে তারা খাবে না, ভিতরে যা হয় হোক। আমরা ঠিক বোকার মতো এগুলোই করি। অর্থাৎ 1 কেজি আলু তারা 700 টাকা আমাদের কাছে বিক্রি করতেছে, অথচ কিনতেছে 20 টাকা কেজি। 20 টাকা কেজি। যে আসলে আলুর যে মূল মালিক, যে মূল্যটা পাওয়ার কথা, সে পাচ্ছে না। মাঝখানের এই কোম্পানিগুলো ফুলে ফেপে বড় হয়ে লাখ লাখ শত শত কোটি টাকার মালিক হচ্ছে শুধু আমি আপনার জন্য, তাই না? রাস্তায় ফাস্টফুড খেতে গেলেও তো এই ফ্রেঞ্চ ফ্রাই খান অনেকেই। সেখানে ওই যে আলুটাকে একটা মেশিনের মাধ্যমে কি করা হয়, জাস্ট তেলে রেখে আপনাকে একটু মশলা টশলা দিয়ে আর কি ভেজে টেজে দেয়, 60-70 টাকা রেখে দেয়। 60-70 টাকা নিচে এটা পাবেন না। সো এই জায়গাগুলোতে আমরা নিজেরা মার খাচ্ছি না। ফুচকা এখন কিভাবে বানাক, সেখানে যদি পোকাও থাকে কোনো সমস্যা নেই, ফুচকার টকটা যদি ড্রেনের ময়লায় হয় তারপরেও সমস্যা নেই, আমাকে ওটাই খেতে হবে, স্বাদটা ওখানেই বেশি, তাই না? এরকম করে আমরা নিজেদেরকে শেষ করে ফেলি, পরবর্তীতে পেটের রোগ ধরে, পেটের পীড়া ধরে, এটা পারি না, এটা পারি না, চিল্লাফেল্লা করি, কিন্তু ভিতরে যে আসলে কি হয়েছে এটা তো বুঝি না। সো ফাস্ট ফুড, বাইরের ফুড খাওয়া থেকে অবশ্যই সাবধান থাকবেন। আমি বলছি না যে আপনি আলু খায়া এরকম করেন, আলু না, শুধু সব জায়গাগুলোতেই ফাস্টফুডগুলোই আপনাকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মুখরোচক যা কিছু খাবেন সবগুলো আপনার ক্ষতির কারণ। সো এই জন্যই আলুকে এই প্রক্রিয়াজাতকরণ করে শুধু বাঙালি না, বাঙালিদেরকেও তারা মাথা টাল করে ফেলছে। বাংলাদেশের সবচেয়ে বেশি চিপস তৈরি হয়, ঠিক আছে? আর এই চিপস তৈরি যদি আপনি কারখানা দেখেন, প্রথমে আলু কেটে কিন্তু টিনের চালে রাখা হয়, বুঝছেন? ওখানে বিভিন্ন পাখি টাখি আসে, তারা যা ইচ্ছা তাই করে যায়, ওই আলু নিয়ে এসে শুকিয়ে নিয়ে এসে মেশিনে প্রক্রিয়াজাতকরণ করে আপনাকে খাওয়ানো হয়। আর আমরা এটাকে খুব সুন্দর করে এমনভাবে
খেয়ে ফেলি যে অমৃত স্বাদ, এর চেয়ে আর কিছু না। হ্যাঁ, সাবধান থাকবেন, ঠিক আছে? সাবধান থাকবেন এগুলো থেকে। এগুলো খুবই খারাপ পরিবেশ তৈরি হয়, খুবই খারাপ পরিবেশে তৈরি হয়। এটা আসলে এই যে এখন বলতেছে আর খাবো না, এটা এটা সবাই, আমার এই ইতিপূর্বে যত স্টুডেন্টকে আমি বলেছি সবাই বলছে স্যার আর খাবো না। আমি জানি যে ওই যে এখন বলতেছে বিকেলবেলা যা সে খায় আসবে আবার নতুন করে, ঠিক আছে? কারণ ওটা দেখলে আর লোভ সামলাতে পারবে না। ওই যে ফুচকার লোভ আছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি ফুচকা যদি খাইতে হয় নিজে বাড়িতে বানাই খাবেন, আর না হয় কোনো ভালো অভিজাত রেস্টুরেন্টে যান, তাদের একটা বানানোর পলিসি আছে। কিন্তু আপনি এই রাস্তাঘাটে যে ফুচকা কেন, এগুলো সব কেজি দরে কিনে আনে, ঠিক আছে? এগুলো কি পরিমাণ নোংরা পরিবেশে তৈরি হয় আপনি চিন্তা করে পাবেন না। কি পরিমাণ নোংরা পরিবেশ! একে তো হচ্ছে পোড়া তেলে তৈরি হয়, 2 নম্বরে হচ্ছে এগুলো তো যখন মিহি করে তখন পা দিয়ে ডলে, ঠিক আছে? এখন যার যেমন ইচ্ছা তেমন পা দিয়ে ডলতেছে, তেমন ভাবে আপনাকে নিয়ে দিচ্ছে। পা দিয়ে ডলার পরে এই যে ঘাম, শরীরের ঘাম টাম এগুলো দিয়ে, এগুলো দেখলে আপনি সত্যিকার অর্থে আপনি কাউকে যদি সঠিকভাবে দেখেন, আপনি কখনো এটা খাবেন না। এই যে অনেকের প্রিয় জিনিস তো, মাথা টাথা নষ্ট হয়ে গেছে। আমি আমি কেন এগুলো বললাম, তাই না? কেন এগুলো বললাম? আমি সত্যিকার বলতেছি, যদি আপনি পারেন এগুলো বুঝবেন। এরপর দেখেন দ্বিতীয় চা। কারণ আমি আপনাদের বলতেছি কি, আমি তো আর এই বার্তাটা আপনাকে দিতে পারবো না, দিতে পারবো না। সো এই জন্য বলে দিচ্ছি। কারণ আপনি এই যে গরমের দিনে দেখবেন রাস্তাঘাটে ম্যাক্সিমাম আপনারা যেটা করেন, শরবত বিক্রি করে, কি করে, বরফের পানি দিয়ে, না, বরফের পানি দিয়ে শরবত বিক্রি করে। কিন্তু আপনি একবার যদি তার মানে ফেস প্লাস তার হাতের দিকে তাকান, জীবনও খাবেন না। কয়টা আছে এরকম শরবত বিক্রি করার দোকান যেখানে সে হাতে গ্লাস পরে আপনাকে দিচ্ছে? একজন মানুষের একটা হাত সর্বোচ্চ 50টা লেবুকে সে পুষতে পারবে, তারপর তার হাতে চামড়া ওঠা শুরু করবে, কারণ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এই সাইট্রিক অ্যাসিড আপনার হাতের নরম চামড়াকে খেয়ে ফেলে। কি করে? খেয়ে ফেলে। সো এই জায়গায় যখন সে বারবার লেবু চিপতেছে, তার হাতে লেবু রসটা পড়তেছে, সে 50টার বেশি করতে পারবে না। তারপরে তার হাত থেকে ফুসকা পড়া শুরু হয়। এই ফুসকাগুলো আপনি খান পানির সাথে, আপনি জানেন না হয়তোবা, আপনি জানেন না সত্যিকার অর্থে এই ফুসকাগুলো আপনি পানির সাথে খাচ্ছেন। অর্থাৎ লেবু নিতে গিয়ে দেখবেন তার হাতের কি অবস্থা, তার হাতটা দেখিয়েন একবার, যদি বিশ্বাস নয় একবার দেখিয়েন যে কি পরিমাণ ফুসকা পড়ে যায় তার হাতে। আর আপনি গিয়ে মানে বলেন যে একটা শরবত দেন তো। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকায় বলেছে যে এই বরফগুলো লাশ কাটা ঘর থেকে নিয়ে আসে, অর্থাৎ ফ্রিজিং যে লাশের ঘর থাকে সেখান থেকে খুবই কম দামে বরফগুলো কিনে আনা তারা। কারণ বরফের দাম বেশি, বরফ কল থেকে বেশি দামে কিনতে হয়, সেখানে খুব কম দামে তারা পায়, এটা কিনে নিয়ে আসে আপনাকে খাওয়াচ্ছে, আপনি দুমসে খেয়ে নিচ্ছেন। সাবধান। হুম। আপনার মৃত কিছুকে ভেজে খাওয়াইলে কোনোদিন বুঝবেন না যে মৃত কিছু ভেজে খাচ্ছেন আপনি। বাজারে বট খান, গরুর বট খান, এখানে ছাগলের বট আছে না, গরু বট আছে না, কি আছে, আপনি এমনভাবে মশলা দিয়ে সেটাকে করে ফেলে, আপনি বুঝতেছেন না আসলে ভিতরে আপনার কি আছে, বটের ভিতরে খেয়ে ফেলতেছেন, শরীরের ভিতরে গিয়ে সেটা বা কাজ করতেছে অন্যভাবে। হুম। সো এইগুলো থেকে একটু সাবধান থাকেন। আমরা এখন এক আধুনিক যুগে চলে এসেছি, আমাদের উচিত এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করা। দেখবেন তার বিজনেস থাকবে না, কারণ সে ভালো করে জানে সে 2,000 টাকার মাল ক্রয় করে 12,000 টাকা 15,000 টাকা বিক্রি করে। আমার আপনার মতো বাঙালির কাছেই করে এটা। তো ফুচকা থেকে সাবধান হবেন, ফুচকা জিনিসটা খুব ভালো না। এবার আসেন চা। যদি আমি বলি চা, প্রথম যদি বলি চা আবিষ্কার করা হয়, চা আবিষ্কার হয় বা চাকে বাংলাদেশে আবিষ্কার করা হয়। বাংলাদেশে যদি আমরা বলি, বাংলাদেশে এমনিতে চা বলা হয় থেকে চা আবিষ্কার করার জন্য প্রাথমিকভাবে প্রাথমিকভাবে চা বাগান তৈরি করা হয় বাংলাদেশে। কত সালে? 1840 সালে। কোথায়? চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে 1840 সালে চা বাগান প্রথম করা হয়। এটা হচ্ছে যার শখের বশবর্তী হয়ে একজন মালিক, একজন মানুষ করে, এটা প্রেস ক্লাবের মধ্যে। এরপরে আসেন বাংলাদেশের দ্বিতীয় অতকরি ফসল হচ্ছে আলু, তৃতীয় হচ্ছে চা। এরপর আসেন চা চাষাবাদ শুরু হয়। যদি আমরা বলি যে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়, বাণিজ্যিক চাষাবাদ, বাণিজ্যিকভাবে যদি আমাদের এখানে আলোচনা করি, আমি এগুলো লিখে দিচ্ছি, আশা করি এগুলো যেন ভুল না হয়। বাণিজ্যিকভাবে যে চাষাবাদ শুরু হয় 1857 সালে। কোথায়? সিলেটে। কোথায়? সিলেটে 1857 সালে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়। এরপর যদি বলি চা আমদানিতে, চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান, উৎপাদনে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের বর্তমান অবস্থান, অর্থাৎ 24 সালে অষ্টম, 23 সালে ছিল নবম, 24 সালে এসে সেটা হচ্ছে অষ্টম। আবার রপ্তানিতে আমাদের অবস্থান, রপ্তানিতে চা রপ্তানিতে আমাদের অবস্থান হচ্ছে 77তম। কততম? 77তম। অর্থাৎ আমরা দেখেন কতটা চাখর,
আমরা কিরকম চাকরি এখানে বোঝা যায়, অর্থাৎ আমরা উৎপাদন করি নবম বা অষ্টম, আর আমরা রপ্তানি করি 77তম, মানে আমাদের দেশে সব খেয়ে ফেলে। আমরা চাকর না, এখন আর সবাই তো মানে ক্লাসে করতে আসছেন চা খেয়ে, চা খেয়ে আসছেন না, ম্যাক্সিমাম গুলো চা খেয়ে ক্লাস করতে আসছেন। এবং দক্ষিণবঙ্গ তো চা ছাড়া মনে হয় জীবন, ওরা জীবনে যা কিছু থাকুক না থাকুক চা থাকতে হবে। ওই যে খাচ্ছে, যে মিমি খাচ্ছে চা এখন পর্যন্ত, তার মানে বোঝা যাচ্ছে যে চায়ের প্রতি আমাদের কতটা আকৃষ্টতা, তাই না? সো এই জন্য চা আমরা উৎপাদন করি বেশি, কিন্তু রপ্তানি করতে পারি না। তারপর আসেন চা বাগান। এখন পর্যন্ত চা বাগান 169টা বলা হয়ে থাকে, হ্যাঁ, 169টা। তারপরেও লাস্ট যেটা হয়েছে সেটা নিয়ে এখন স্বীকৃতির প্রাপ্তের ক্ষেত্রে একটু কম বেশি আছে, তারপরে 169টা আপনারা নিয়ে নেবেন এখান থেকে। তারপরে বলা হচ্ছে অর্গানিক চা বাগান। প্রথম অর্গানিক চা বাগান কোথায় হয়? অর্গানিক চা বাগান হয় পঞ্চগড়ে। কোথায়? প্রথম অর্গানিক চা বাগান হয় পঞ্চগড়। এই তো, চা থেকে এর বাইরে প্রশ্ন আসবে না আর। চা থেকে এর বাইরে তেমন আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই। লিখে নেন। চায় কিন্তু আবার চিনি খান তো বেশি। চিনি আবার কি জানেন? মরণঘাতী ক্যান্সার। ক্যান্সারের বলা হয় যে কাঁচা ক্যান্সার, বোঝেন তো? কাঁচা ক্যান্সার মানে পাকা ক্যান্সার না, কাঁচা ক্যান্সার হচ্ছে চিনি। হ্যাঁ, সো খান তো খান ঠিক আছে, কিন্তু আবার শরবত বানিয়ে খাইয়েন না। হ্যাঁ, গ্রিন টি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। শরবত বানিয়ে খাইলে সমস্যা আছে। তাহলে চা এবং পাট, এই দুটো জিনিস আমরা বেশি করে আলোচনা করলাম এখানে, কারণ হচ্ছে এখান থেকে বেশি প্রশ্ন আসে সবসময় আপনাদের। এরপর আমরা যেটা আলোচনা করব, আমাদের উন্নত জাতের যে ফসলগুলো আছে, উন্নত জাতের ফসল। আর আজকে বলে দিচ্ছি, লেকচারটা হয়তো বড় হবে, হয়েছে লেকচারটা অনেক বড়, কিন্তু আসে খুব কম। হ্যাঁ, এই জন্য একেবারে অ্যাকুরেট জিনিসগুলো পড়িয়ে দেবো, যাতে অযাচিত জিনিস পড়ার দরকার নেই। কারণ ওগুলো পড়ে অযথা সময় নষ্ট করার কি দরকার আমার। সো অযাচিতগুলো বাদ দিয়ে আমি দিব। লেকচার শিট থেকে ওগুলো আমি পড়াবো না, ওগুলো আপনারা একটু জাস্ট মানে বোঝার সুবিধার্থে একবার রিভিশন দিয়ে যাবেন, তাতে হবে। সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমি লিখে দেবো, প্লাস এখানে পড়িয়ে দেবো। তাহলে আশা করি আপনাদের মোটামুটিভাবে শেষ করা সম্ভব হবে। এখন আসেন, এইখানে পাট চা দিয়েছি। সবচেয়ে বেশি যেটা দরকার, পাট এবং চা অলরেডি আমি আলোচনা করেছি। যেটা আপনার পরীক্ষায় আসে সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি, যে বিভিন্ন অর্থনৈতিক যে ফসলগুলো আছে, ফসলের ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল জাত থেকে সবচেয়ে বেশি আসে পরীক্ষা প্রশ্ন। এটা শুধুমাত্র এনটিআরসিএ বা 11 থেকে 20 না, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই জাতগুলো থেকে প্রশ্ন আসে, ইভেন বিসিএস থেকেও এখান থেকে প্রশ্ন আসে। সুতরাং এগুলো একটু গুরুত্ব দিয়ে আপনাদের দেখতে হবে। প্রথমে দেখেন, উচ্চ ফলনশীল জাতের মধ্যে প্রথমে বলা আছে ধান। ধানের বেশ কিছু জাত আছে, হীরা, ময়না, চান্দিনা, মালা, পুরোটাই প্রত্যেকটা একবার না একবার আসছেই। ঠিক আছে, যেগুলো আমি দাগাই দেবো সেগুলো একটু বেশি করে পড়বেন। তবে সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে দুলাভোগ। ঠিক আছে, সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে দুলাভোগ। এখানে সোনার বাংলা 1 পড়বেন। সোনার বাংলা 1 আবার অনেকে জাহাজের নাম মনে করতে পারেন, এটা কিন্তু জাহাজের নাম না, এটা ধানের নাম। সোনার বাংলা 1 পড়বেন, আর দুলাভোগটা পড়বেন। দুলাভোগটা বেশি পড়ার কারণ হচ্ছে যে দুলাভোগ সবগুলো ভোগে হচ্ছে আম, একমাত্র একটা ভোগ হচ্ছে ধান, সেটা হচ্ছে দুলাভোগ। আর লক্ষণ ভোগ, গোপাল ভোগ থেকে শুরু করে যা ভোগ আছে সবগুলো হচ্ছে আমের নাম। এই জন্য এটা আপনাকে এক্সেপশনাল হিসেবে পরীক্ষায় দিয়ে দিতে পারে, তাই এটাকে সুন্দর করে পড়ে নেবেন। তাহলে যেগুলো দাগাই দিলাম এগুলো এখান থেকে দাগাই নেন, বা লেকচার শিট যাদের আছে লেকচার শিট থেকে দাগাই নেন, তাহলে হয়ে যাবে। কারো কারো জায়গায় দেখতেছি শীত, কারো কারো বাড়িতে শীত নাই, কারণটা কি? হুম? কোন অঞ্চলে শীত নাই? মিমিদের বাড়ি কোথায়, কোন অঞ্চলে? আপনাদের বাড়ি কোন অঞ্চলে? শোনা যাচ্ছে? আচ্ছা দাঁড়ান, আনমিউট করে দিচ্ছি আপনাকে। আপনাদের বাসা কোন অঞ্চলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাড়ি কোন অঞ্চলে? ময়মনসিংহ সদর স্যার। এখানে কি গরম নাকি এখন? তেমন ঠান্ডা না, মানে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু শীত ওরকম স্যার লাগছে না, হালকা হালকা আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে শীত মনে হয় বেশি পড়ছে সবচেয়ে বেশি উত্তরবঙ্গে, তাই না? জি স্যার। উত্তরবঙ্গে মনে হয় সবচেয়ে বেশি শীত পড়েছে আমার ধারণা। উত্তরবঙ্গে সচরাচর বেশিই পড়ে, প্রত্যেক বছরে শীত বেশি পড়ে থাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি তো অনেক কেউ হয়তো কেউ
সোয়েটার পরে একবার মাফলার পরে আছেন, কেউ আবার সামান্য সিম্পল ড্রেসে আছেন। এই জন্য বলতেছি যে বাংলাদেশে তো শীতের ডিস্টেন্স বানাই দিছে দেখতেছি। আচ্ছা, আমরা কি পড়লাম? ধান। ধানের পর আমরা যাব তামাকে। তামাকের কথা তো আপনারা জানেন, তামাকের ক্ষেত্রে সেরা হচ্ছিল আগে ছিল রংপুর, না? তামাক সেরা ছিল রংপুর, রংপুরে প্রচুর তামাক জন্মিত। এখন সেটা আবার অন্য কেউ নিয়ে নিয়েছে আর কি, যাকে এটা বাঁচি গেছে রংপুরে, কুষ্টিয়াতে চলে গেছে। তো রংপুরে তামাকের জন্য সেরা ছিল, এখন সেটা কুষ্টিয়াতে। তামাক হচ্ছে উন্নত জাতের, দুটি জাতের নাম হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা। সুমাত্রা এবং ম্যানিলা কি? সুমাত্রা তো আপনারা জানেন যে সবচেয়ে বড় আগ্নেয়গিরির নাম, যেটা এখনো সুপ্ত অবস্থায় আছে। সো এটাকে মনে রাখতে পারবেন এইভাবে যে বিড়িতে তো আগুন থাকেই নাকি, সো আগ্নেয়গিরি তো আগুন থাকে, এটা দিয়ে সুন্দর করে মনে রাখবেন। আর ম্যানিলা যে কেন যে তারা নিল এটা আমি বুঝলাম না। ম্যানিলা তো ধান গবেষণা কেন্দ্র, যা মনে চায় তাই নিছে আর কি। ম্যানিলাকে আমি মনে রাখার মতো কোনো টেকনিক পাইলাম না, তাই ওটা বাদ দিয়ে দেন। এরপর আসেন আলু। আলু দেখেন, এই যে দেখলেই বোঝা যায় যে ডায়মন্ডের মতো তো আলু দেখতে, তাই না? আলু দেখতে কি ডায়মন্ডের মতোই, তো ডায়মন্ড আলুর মতোই প্রায় এরকমই আর কি। অর্থাৎ আপনাদের যে ডায়মন্ড বানাই দেওয়া হয় এটা কিন্তু না, মূল যে ডায়মন্ড পাওয়া যায় এগুলো অ্যাব্রো থ্যাব্রোই থাকে, আলুর মতো এরকমই। সো এই জন্য ডায়মন্ডকে বলা হয় আলু। এরপর আপনাদের কুফরি এবং সিন্দুরি দুটাও হচ্ছে আলুর নাম, অর্থাৎ চারটায় পরীক্ষা আসছিল, বিভিন্ন পরীক্ষা আসছিল আর কি, এই জন্য এটা খুবই পড়বেন। আর আমের নাম আমরা কম বেশি সবাই পারি, কারণ আম তো খেয়ে খেয়ে অভ্যস্ত আমের সিজনে। এই জন্য ল্যাংড়া, খোরা থেকে শুরু করে হারিয়া ভাঙা যা আছে সবগুলো আমরা কম বেশি জানি। শুধু ওই যে ওখানে বললাম যে দুলাভোগটা হচ্ছে ধানের নাম, এই জন্যই বললাম। দেখেন, মোহনভোগ, গোপালভোগ এবং লক্ষণভোগ তিনটাই আমের নাম। এখন আপনাকে পাজল করার জন্য সে দুলাভোগ দিয়ে দিতেই পারে, সো ওটাকে ধানের নাম মনে রাখবেন, তাহলে আর ভুল হবে না। কারণ এগুলো বেশি বেশি আসে, এই জন্য বারবার আপনাদের বলে দিচ্ছি। এরপর আসেন যমুনা, মরিচ। পরীক্ষা আসে, নদী ছাড়া যমুনা কিসের নাম? মরিচের নাম। নদী ছাড়া যমুনা কিসের নাম? মরিচের নাম। এটাকেও ঠিক সুন্দর করে মনে রাখা যায় যে কেন, মরিচে কি থাকে? ঝাল, না? কোনোভাবে যদি চোখে পড়ে কি হয়? পানি তো অনবরত পড়তেই থাকে। তো নদীতেও যেহেতু মানে পানি থাকে, আর চোখেও তো পানিই থাকে, চোখ তো সাগরের চেয়ে বড় বলা হয়, সেহেতু এটাকে সুন্দর করে মনে রাখতে পারবেন যে নদী যেহেতু পানি, চোখেও পানি, আর চোখে মরিচ পড়লেই তো পানি বের হয়। এমনি তো তার কেউ বেশি খুব একটা কান্নাকাটি আমরা করি না, করি না, বিপদে না পড়লে আর কি। মেয়েরা করে, ঘন ঘন কান্নাকাটি করে, ছেলেরা তো কান্নাকাটি করে না। তো সেহেতু মরিচকে আমরা, মরিচ চোখে দিলে ছেলে হোক মেয়ে হোক সবাই কান্নাকাটি করে বা চোখের পানি পড়ে, এই জন্য আমরা এইভাবে এটাকে মনে রাখবো। নদী ছাড়া যমুনা কিসের নাম? মরিচের নাম। আরও একটা মনে রাখা যায়, নদী ছাড়া পদ্মা কিসের নাম? তরমুজের নাম। নদী ছাড়া পদ্মা কিসের নাম? তরমুজের নাম। এটা তো আপনি মনে করতে পারেন যে তরমুজের মাঝখানে পানি, আর চারিদিকে কি কিনারা, তাই না? চারিদিকে কি ছাল। সো নদীর মাঝখানে পানি, চারিদিকে বা দুই দিকে যদি বলি আমরা কিনারা থাকে। সো ওটাকে দিয়ে এটাকে সুন্দর করে মনে রাখতে পারবেন যে নদী ছাড়া পদ্মা হচ্ছে উন্নত জাতের তরমুজের নাম। তাহলে দুটাই চলে গেল, পদ্মা এবং যমুনা। এবার আসেন টমেটো। টমেটোর নাম সবসময় ভালো সুন্দর হয়, কারণ টমেটোর চেহারাটাও সুন্দর হয়। হ্যাঁ, টমেটোর চেহারাটাও সুন্দর হয়, এই জন্য টমেটোর নামটাও সুন্দর হয়। সো এই জন্য যা সুন্দর নাম আছে সবগুলো টমেটো ধরে নেন, ঝুমকা থেকে শ্রাবণী থেকে শুরু করে অপূর্ব, মিন্টো, বাহার, মানিক, রতন টতন যা আছে সবগুলো হচ্ছে টমেটোর নাম। কারণ টমেটোর চেহারাটা সুন্দর হওয়ার কারণে টমেটোটা দেখতেও সুন্দর। আবার মাকাল ফল না, হ্যাঁ, মাকাল ফল কিন্তু না, মাকাল ফলও কিন্তু খুবই সুন্দর। দেখেছেন তো? কেউ দেখেন নাই? বাড়ির আশেপাশে, বাড়ির আশেপাশে এগুলো জন্মে, মাকাল ফল জন্মে। এই মাকাল ফল নিয়ে তো কবিতা আছে, সৎসঙ্গ, শেখ সাদির। মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুরিশপুরা, বদবু সহে সাধ্যকার। অর্থাৎ মাকাল ফলটা দেখতে টমেটোর চেয়েও সুন্দর, মনে হয় যে পাওয়ার সাথে গিলে ফেলি, এত সুন্দর, তাই না? এটা আপনার বাড়ির পাশে ঝোপঝাড়ে জন্মে, ঝোপঝাড়ে আপনার পুকুরের পাশে দেখবেন জন্মে, টপটপা লাল হয়ে যায় একবারে। কিন্তু বলেছে কি, মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুরিশপুরা, বদবু সহে সাধ্যকার। অর্থাৎ কিন্তু এটাকে দেখতে চমৎকার শুধু, বাট যদি আপনি এটাকে ভেঙে ফেলেন কোনোভাবে, এটাকে কি করে ফেলেন, কেটে ফেলেন, আর গন্ধে আপনি 10-20 হাত দূরে থাকতে হবে, প্রচণ্ড গন্ধ ভিতর থেকে বের হয়। অর্থাৎ দেখতে সুন্দর হলেই যে তার সে সুন্দর ভেতরটা হবে, এটা কবি এটা বুঝিয়েছেন যে একজন মানুষ দেখতে সুন্দর হতেই পারে, কিন্তু তার ভেতরটা গন্ধতে পরিপূর্ণ হতে পারে। সুতরাং সঙ্গী নির্বাচনে, বন্ধু নির্বাচনে অবশ্যই আপনাকে সেটা দেখতে হবে, কারণ মাকাল ফলটাও সুন্দর,
বাট ভেতরটা কিন্তু পুরিশ পোড়া, বদবু সহে, বদবু মানে খারাপ গন্ধ। সাধ্যকার, কার সাধ্য আছে সেই খারাপ গন্ধটা শোকার বা সহ্য করার। ঠিক মানুষের মধ্যেও আমরা মাকাল ফল ম্যাক্সিমাম 80% আমরা মাকাল ফল, ভিতরে উপরে আমরা যথেষ্ট সুন্দর, ভিতরে আমাদের মাকাল ফল অহংকার অথবা কোনো অহমিকা, দাম্ভিকতা সব কিছুই থাকে আমাদের। সুন্দরদের মধ্যে এটা তো বেশি থাকে। সো কবি বলেছে যদি এটা আপনি নিতেই চান, কাউকে জীবনসঙ্গী করেন আর আপনার পার্টনার করেন আর আপনার বন্ধু বানান, অবশ্যই মাকাল ফলের মতো যেন না হয়। কি না হয়? মাকাল ফলের মতো যেন না হয়, তাহলে কিন্তু জীবন শেষ। এরপর আবার তিনি বলেছেন যে গোলাপ কুড়ি পাপড়ি খুলি, ছত্রে ছড়ায় রূপরাশি, উদার হিয়ায় সুভাষ বিলায়, সভায় সমান সম্বাসী। অর্থাৎ তিনি এটা দ্বারা বুঝিয়েছেন যে গোলাপ কুড়ি, গোলাপের ফুল, সেটা হলুদ হোক, সাদা হোক, কালো হোক, বেটে হোক, খাটো হোক, যা হয় হোক, তার গন্ধটা সেম থাকে। কি থাকে? তার ঘ্রাণটা সেম থাকে। যে কালারে গোলাপ হোক তার ঘ্রাণটা সেম থাকে। এই জন্য বলেছে গোলাপ কুড়ি, কুড়ি মানে ফুল, পাপড়ি খুলি, যদি পাপড়ি খুলি আপনি দেন, ছত্রে ছড়ায় রূপরাশি, যেখানে আপনি দেন না কেন সমানভাবে রূপরাশি তার ছড়াবে, মানে গন্ধটাকে ছড়াবে। উদার হিয়ায় সুভাষ বেলায়, মানে নিজের হিয়ায় সুভাষ বেলায়, সবাই সমান সম্বাসী, কারো কাছে সে কার্পণ্য করে না। আপনি গরিব আছেন, আপনার ঘরে নিয়ে যাই যে গোলাপ সুবাস দিবে, আবার ধনী ঘরে কি বেশি দেবে? দেবে না। ধনী ঘরেও সেম সুবাসটা দিবে। কবি এটা তারা বুঝিয়েছেন যে আপনি এমন বন্ধু নির্বাচন করেন যার সুবাসে আপনি সুবাসিত হবেন, যার সুবাসে আপনি সুবাসিত হবেন, সে তাকে যে পাত্রেই রাখেন না কেন আপনার ঘ্রাণ বের হবে, গন্ধ বের হবে না। এবং গোলাপ এমন একটা জিনিস যেটা কালো অর্থাৎ এটা যারা কবি আরো বুঝিয়েছেন যে আপনার বন্ধু নির্বাচন, উপরে কালো, খারাপ, বেটে কালো, যেটাই হোক না কেন ভেতরটাকে দেখবেন, কারণ গোলাপও ভেতর থেকেই সুবাস দেয়। ক্লিয়ার সবাই? তো এগুলো আপনাদেরকে জাস্ট বলে আমি বলে যাচ্ছি যে আপনাদের হয়তো শেষ ক্লাস, একটু সবাইকে বুঝিয়ে যাচ্ছি যে ব্যাপারগুলো অনেকের মধ্যে অহংকার বোধ, অহমিকা থাকতেই পারে। তো এটা থেকে দূরে থাকবেন। সবচেয়ে বড়, মানুষের সবচেয়ে বড় যদি বলি যে আহ খারাপ গুণটা হচ্ছে অহংকার করা। যে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। আপনার টাকা বেশি, অহংকার করার দরকার নেই, কারণ আপনার টাকাটা আপনার না। আপনার রূপ যৌবন, রূপ সুন্দরী আপনি, এটা বেশি দিনের না, 10 বছর চামড়া কুচকে যাবে। আপনি মেধাবী বেশি, লাভ নেই, চাকরি বয়স শেষ হলে মেধার দাম নেই। তাহলে কিসের দাম আছে? মাইন্ড, ভিতরে যেটা বসবাস করতেছে। আপনি বুড়ো হন, আপনি মরার আগের দিন পর্যন্ত আপনার মনটাকেই সব দেখবে। হ্যাঁ, মনটাকে সবাই দেখবে। সো আশা করি এইভাবে নিজেকেও গঠন করে নেবেন। কবিরা এমনি কথা বলে নাই। এবার আসেন বেগুন। বেগুন থেকে তেমন একটা প্রশ্ন আসে না, শুকতারাটা পড়ে নেবেন শুধুমাত্র, শুকতারা। হ্যাঁ, যাদের লেকচার শিট নেই তাদেরকে তো আমরা লেকচার শিট আপলোড দিয়ে দিব। লেকচার শিটে তো আমি যা পড়াচ্ছি সব আছে, এটা নিয়ে চিন্তার কি আছে? আমি যা পড়াচ্ছি সব লেকচার শিটে আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি এখান থেকে আপনাদের পড়াচ্ছি সহজভাবে নিয়েছি, তাই লেকচার শিটে যে জুম ইন জুম আউট করতে গিয়ে ঝামেলা হয়, এই জন্য। স্যার আমার বাড়ি গফরগাঁও, কি লিখছে? গফরগাঁও। চিতল পিঠা খাওয়ার আমাদেরকে দাওয়াত দিচ্ছে। আচ্ছা বাপ রে বাপ, এই চিতল পিঠা এদিকে খাওয়া যায়, এত টাকা ব্যয় করে ওখানে যাবো কেন? হ্যাঁ, এবার আসেন বাঁধাকপি। বাঁধাকপি থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে ড্রাম হেড, এটার নাম কি? ড্রাম হেড, এটা এটা আসছিল একবার আপনাদের পরীক্ষায়। আর হচ্ছে গোল্ডেন ক্রস, কোথায়? এই যে গোল্ডেন ক্রস, দুইটা, গোল্ডেন ক্রস এবং ড্রাম হেড, এই দুটো নেবেন এখান থেকে, ড্রাম হেড এবং গোল্ডেন ক্রস। মূলা থেকে এই জীবনে কোনোদিন প্রশ্ন আসে নাই, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি এখান থেকে জাস্ট এই ফসলের নামগুলো পড়াবো, এরপরে আমি লেকচার শিটে আবার চলে যাবো, এগুলো আপনাদের দরকার নেই। সো মোটামুটি ফসলের নামগুলো আমি এখান থেকে পড়াতে চেয়েছিলাম, আর বাকি যেগুলো থাকবে আমি সবগুলো আমার মতো করে আলোচনা করার চেষ্টা করব। আমরা আবার লেকচার শিটে চলে যাই, দেখি আপনাদের জন্য সেখানে কি আছে। সো লেকচার শিট আমি যেটা আমরা আলোচনা করেছি, এখানে লেকচার শিট আছে বাংলাদেশ পেজ, যেখান থেকে আমরা গিয়েছিলাম সেখানে আবার চলে আসি। এই যে গবেষণা কেন্দ্রগুলোতে আমরা গিয়েছিলাম, তাই না? গবেষণা কেন্দ্র থেকে চলে গিয়েছিলাম, আমরা এগুলো আলোচনা করে দিয়েছি অলরেডি। উন্নত ফসলের জাতও আপনাদেরকে আমি বলে দিয়েছি। সো এগুলো ওখান থেকে আপনারা পড়ে নেবেন। এক কথা উত্তর আমাদের দরকার নেই, এক কথা উত্তরগুলো আপনারা বাড়িতে বাড়ির কাছ থেকে করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখি আর কি আছে আপনাদের পরীক্ষা আসার মতো। এখান থেকে বলা যায় বাংলাদেশের প্রাণীজ সম্পদ খুব বেশি গুরুত্বপূর্ণ না।
বাংলাদেশের প্রাণীজ সম্পদ খুবই বেশি গুরুত্বপূর্ণ না, শুধু যেগুলো আপনাদেরকে আমি দাগিয়ে দেবো সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন, যেগুলো পরীক্ষায় সচরাচর আসে। এর বেশি মানে খুব একটা বেশি যেগুলো আসে না এগুলো আমার দরকার নেই। এগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র, এটা পরীক্ষায় আসে। এই যে এটা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অবস্থিত কোথায়? ঢাকা সাভারে। কোথায়? ঢাকার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন বা দুগ্ধ খামার অবস্থিত। এটা পড়ে নেবেন। কৃষি বিষয়ক সংস্থাগুলো পড়াচ্ছি, পরে পড়াচ্ছি, ওয়েট করেন। এরপর আসেন ছাগল প্রজনন কেন্দ্র পরীক্ষায় আসে। সিলেটের টিলাগড়ে ছাগল প্রজনন কেন্দ্র। হরিণ প্রজনন কেন্দ্র একবার আসছিল কক্সবাজারের ডোলা হাজরায়। কোথায়? কক্সবাজারের ডোলা হাজরায় হরিণ গবেষণা কেন্দ্র অবস্থিত। কুমির গবেষণা এখন পর্যন্ত আসে নাই, দরকার নেই। এরপর সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন, এগুলো দরকার নেই। ঝাঁসির ইকো পার্ক দরকার নেই, কখনো এগুলো আসে নাই আপনাদের। উল্লেখযোগ্য উদ্যান একটা ছিল শুধুমাত্র, সেটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? এই এখানে দেখেন উল্লেখযোগ্য উদ্যান বা জাতীয় উদ্যান যেগুলো আমরা বলে থাকি, এটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এটা এখান থেকে পড়বেন। লাউয়াছড়া একবার আসছিল, লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজারে। হিমছড়ি কক্সবাজার, হিমছড়িতে তেমন একটা আসে না। এই যে মোটামুটি ভাবে এখান থেকে দুইটা পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদের আগে বলে দিয়েছি যে এগুলো থেকে খুব একটা বেশি পরীক্ষা আসে না, তারপর যেগুলো আসবে সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, ওগুলো পড়ে নেবেন সবাই কম বেশি মোটামুটি ভাবে, ওগুলোই আসবে পরীক্ষায়। এরপর আমরা দেখি আর কি আছে পরীক্ষায় আপনাদের পড়ানোর মতো। চরকুকুরি মুখী অভয়ারণ্য কখনোই কোনোদিন আসে। এবার মৎস্য সম্পদে চলে আসি। মৎস্য সম্পদ থেকে একটা প্রশ্ন আসে সচরাচর, একটা প্রশ্ন আসে মৎস্য সম্পদ থেকে। এখান থেকে দাগিয়ে দেব 10টার মতো প্রশ্ন দাগাবো। আশা করি 10টা থেকে যদি আসে একটা পাবেন নিশ্চিত। প্রথমে হচ্ছে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বা ইনস্টিটিউট কোথায় অবস্থিত। এই যে এটা যদি আমরা বলে থাকি যে প্রতিষ্ঠাকাল এই ময়মনসিংহে, আপনারা জানেন যে আমাদের মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহে অবস্থিত। এটা আসে, তবে এটাতে আবার অনেকের আছে, চাঁদপুরও আছে গবেষণা কেন্দ্র। ওই জায়গাটা আমাদের এখানে ছক আছে, আমরা ওখান থেকে পড়ে নেব পুরোটা। ছক থেকে আপনাদের আমি বলে দেব, ছক থেকে পড়ে নেবেন তাহলে হবে। দেখেন স্বাদু পানির কেন্দ্র, ঠিক আছে? স্বাদু পানি বোঝেন তো, যে পানিতে কোনো লবণাক্ততা নেই, এটাকে স্বাদু পানির কেন্দ্র বলা হয়। স্বাদু পানির মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহে অবস্থিত। কোথায়? ময়মনসিংহে অবস্থিত। এরপর হচ্ছে নদীর গবেষণা কেন্দ্র, নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। এই জায়গাগুলো খুবই দরকার, মাথায় রাখবেন। চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট জেলা, আপনারা বাগেরহাটের নাম শুনেছেন, বাগেরহাট জেলায় অবস্থিত চিংড়ি গবেষণা কেন্দ্র। এই গেল 3টা। এরপর দেখি এই পাশে আপনাদের আর কি আছে গবেষণা কেন্দ্র, আর কি কি দেওয়া যায় বা পরীক্ষা আসতে পারে। নাই, এগুলো নাই, এগুলো থেকে আসে না। চিংড়ি থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চিংড়ি থেকে এভাবে তেমন একটা দেখতেছি না আমি কিছু, তারপরও দেখি চিংড়ি থেকে কি দেওয়া যায়। ইলিশ আমরা পরে পড়তেছি। চিংড়ি থেকে 2-3 ধরনের প্রশ্ন আসে আপনাদের। এর আগে আসছিল যে বাংলাদেশে মানে চিংড়ি কত সাল থেকে আমরা রপ্তানি করে থাকি, এটা আসে। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে? চিংড়ি সেগুলোকে। এই যে এখানে দেখেন চিংড়ি বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ি চাষের অবস্থান বাংলাদেশে এখন কত? 4 নম্বরে। বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত কাকে বলা হয়? চিংড়িকে। চিংড়ি চাষাবাদ শুরু হয় কত সাল থেকে? 1976 সাল থেকে। আর এদিক থেকে দরকার নেই, বাগদা চিংড়িকে বা ব্ল্যাক টাইগার নামে পরিচিত কি? বাগদা চিংড়ি। ব্ল্যাক টাইগার নামে পরিচিত কোনটি? বাগদা চিংড়ি। এই 3টা। ব্ল্যাক টাইগার, ঠিক আছে? ব্ল্যাক টাইগার নামে পরিচিত হচ্ছে বাগদা চিংড়ি। কটা এখানে আসলো? 4টা বা 5টা প্রশ্ন আসছে, এর বেশি পড়ার দরকার নেই আপাতত। আর ইতিহাসের ক্ষেত্রে এভাবে তেমন একটা আসে না। 18তম স্কুল ভাইভা কবে হতে পারে? স্কুল ভাইভা তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, কি বলেন? স্কুল ভাইভা তো অনেক আগে শুরু হয়ে গেছে, নভেম্বর থেকে। ডিসেম্বর শেষ হয়ে বলছেন স্কুল ভাইভা পাবে। এরপর আমরা দেখি বিভিন্ন কালচার। এই টপিকসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কালচার, ঠিক আছে? এই টপিকসের মধ্যে এখানে অনেক কয়টা আমি পাচ্ছি না, কালচার গুলো এখানে দেখতেছি না আমি। কেন এটা নেই বুঝতেছি না। কালচার তো আরো থাকার কথা।
আচ্ছা, না থাকলে আমি দেখতেছি কোনটা নেই। প্রথমে যদি বলি যে বিভিন্ন কালচারের মধ্যে মৌমাছি চাষ, হ্যাঁ, মৌমাছি চাষটাকে আমরা কিন্তু সহজ সূত্রে, আমরা মৌমাছি চাষকে সহজ সূত্রে একেবারে কি বলে টেকনিকের মাধ্যমে মুখস্থ রাখতে পারবো। এই চাষাবাদগুলো বা কালচারগুলো আমি টেকনিক দিব, টেকনিকের মাধ্যমে আপনারা সুন্দর করে মনে রাখতে পারবেন। প্রথমে যদি বলি মৌমাছি, দেখেন এপি, অ্যাপেক্স মানে আমরা সবাই জানি যে চূড়া, তাই না? অ্যাপেক্স মানে কি বুঝি? চূড়া, অর্থাৎ সর্বোচ্চ চূড়া বোঝানো হয় অ্যাপেক্সকে। এই অ্যাপেক্সের চূড়া থেকে অ্যাপি শব্দটা এসেছে। মৌমাছি কি সবসময় উপর দিয়ে ওড়ে না, আকাশের অনেক উঁচু দিয়ে ওড়ে। যেহেতু মৌমাছি আকাশের অনেক উঁচু দিয়ে ওড়ে, সুতরাং অ্যাপিকালচার মানে মৌমাছি চাষ, এটাকে আপনারা বুঝে নেবেন। অ্যাপি মানে সবচেয়ে উপর, আর উপরে যেহেতু মৌমাছি ওড়ে, সুতরাং অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। এরপর দেখেন সেরিকালচার, রেশম চাষ। এটাকে কিভাবে মনে রাখবেন? সেরি বা রেশমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিল্ক। কি প্রতিশব্দ? সিল্ক। সিল্কের প্রথম অক্ষরটা হচ্ছে এস এবং সেরির প্রথম অক্ষরটা হচ্ছে কি? এস। সুতরাং সিল্ক দিয়ে সেরি মনে রাখবেন, অথবা সিল্ক শাড়ি। ঠিক আছে, সিল্ক শাড়ি মনে রাখবেন, তাহলে হয়ে যাবে রেশমি শাড়ি। রেশমি চুড়ি না, হ্যাঁ, রেশমি চুড়ি না মুখস্থ করে রেশমি শাড়ি মুখস্থ করবেন, তাহলে হয়ে যাবে রেশমি শাড়ি। বলতে রেশম গবেষণা কেন্দ্র হচ্ছে, এটাকে আমরা বলতে পারি সেরিকালচার। কি বলা হয়? সেরিকালচার। এরপর আসেন পিসিকালচার। পিসিকালচারের মধ্যে দেখেন মাছের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিশ। ফিশ এবং পিস খুব বেশি ডিফারেন্ট না, খুব বেশি ডিফারেন্ট না। পিস ফিশ, ফিশ পিস, অর্থাৎ পি এবং এফ একই রকম প্রায়। তো ফিশের এটা দিয়ে আপনি সুন্দর করে পিসিকালচারটাকে মনে রাখতে পারবেন, কোনোদিন আশা করে ভুলবেন না। মানে এগুলো ছন্দ ছাড়া মনে রাখার একটা সহজ কৌশল। তারপর দেখেন উদ্যান তত্ত্ব, এটা আমরা সবাই জানি হর্টিকালচার। হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান। পাখি চাষ যদি আমরা বলি অ্যাভিয়েশন, আপনারা জানেন যে অ্যাভিয়েশন মানে বিমান, তাই না? অ্যাভিয়েশন মানে হচ্ছে বিমান। যেহেতু অ্যাভিকালচার বলা হচ্ছে, তার মানে অ্যাভিয়েশন মানে বিমান। বিমানের দুটো পাখা আছে, পাখির দুটো পাখা আছে। আর যেহেতু পাখিকে উল্লেখ করে, মানে পাখিকে লক্ষ্য করে বিমান তৈরি করা হয়েছে, সুতরাং অ্যাভিকালচার মানে হচ্ছে পাখি চাষ। কি চাষ? পাখি চাষ। তাহলে অ্যাভিকালচার বিমান, বিমান থেকে বিমানের দুটো পাখা, পাখির দুটো পাখা, তাহলে এটাকে সহজভাবে আপনি মনে রাখতে পারবেন। আর চিংড়ি চাষ, এটা তো আমরা সবাই জানি যে প্রন কালচার, কারণ চিংড়ির শব্দের ইংরেজি হচ্ছে প্রন। চিংড়ির ইংরেজি প্রতিশব্দ কি? প্রন। সুতরাং প্রন কালচার, এটা এখান থেকে পড়ে নেবেন। কি খুব কঠিন মনে হচ্ছে নাকি? মনিরা, মুনিয়া নাকি মনিরা? মুনিয়া আক্তার, মুন, বিশাল বিশাল নাম। কঠিন মনে হচ্ছে? এগুলো আমি জাস্ট আপনাদের এমনিতে সহজভাবে দিচ্ছি আর কি, ঠিক আছে? যে অনেক তো দিয়েছি, টেকনিক তো কম দেয়নি আপনাদের, মোটামুটি টেকনিক দেওয়া হয়েছে। তো এগুলো জাস্ট মনে রাখার জন্য, ইনস্ট্যান্ট যাতে ভুলে না যান। হ্যাঁ, জি স্যার। ওকে, আপনার বাসা কোথায়? স্যার বরিশালে। আরে বাপরে, বরিশালের মানুষ। বরিশালে কোথায়? বাকেরগঞ্জ থানা। বরিশালের বাকেরগঞ্জ না? আমি আগামী মাসের দিকে ভোলাতে যাব। ভোলা বরিশালে না? জি স্যার, বরিশাল দিয়ে তো যেতে হবে। হ্যাঁ, ভোলায় যাব আর কি। দেখা যাক আগামী মাসের 10 তারিখের দিকে ওদিকে যাব মনে হয়, একটু ঘুরতে যাব। ও আচ্ছা, হ্যাঁ, বেড়াতে এসেছেন স্যার? না, আপনার বাড়ি যাওয়া না। বরিশালে আর কোথায়, ভোলা কোথায়, অনেক দূর। হ্যাঁ, আপনি যেভাবে বললেন এমনি যাইতাম না। যদি গুরুত্ব সহকারে বলতেন যে স্যার অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসতে হবে, আপনি এমন সুরে বলছেন, এটাতে মানে মানে আত্মীয় তাড়ানোর একটা ব্যাপার থাকে না, ঠিক এই সুরে বলছেন না, এই জন্য যাব না। হ্যাঁ, আমি কিন্তু পারতেছিলাম এই জন্য যে বরিশালে যাব, ভোলা যাব। ভাবছি যে আপনি হয়তো বলবেন যে স্যার আমার বাড়িতে কিন্তু আসতে হবে, তাহলে না, তাও তো একটা সিস্টেম থাকে। তো আপনি ফেল করছেন, ঠিক আছে? ভোলায় কে আছে? ভোলায়, ভোলায় কেউ আছে নাকি? আচ্ছা, মুক্তাবাজ স্যার মুই আসব বরিশালে না? বরিশালে। আচ্ছা, বরিশালে না, ভোলার দরকার আমার। ভোলা যদি কেউ থাকেন তাহলে ভোলায় যাব, তার সাথে হয়তো মিট হতে পারে, বলা যায় না। আচ্ছা, রাসেল ভাই বলেছেন যে ভোলা আপনার বাড়ি। ভোলার কোথায়? চর ফ্যাশন। ভোলা তো একটা জেলা, অনেক বড় না? বরিশাল বিভাগ আরো তার চেয়ে বড়। চাইলেও মেয়ে মানুষ দেখা করতে পারবে না, আর আমি মেয়ে মানুষের বাড়ি যাইতেও পারবো না। হ্যাঁ, রেস্ট্রিকশন, বুঝছেন তো? সো ওটা বলে লাভ নেই। আর ছেলে হলে তাহলে হয়তো বা দেখা করা যেতে পারে। নওগাঁ, কত যে ডাকতেছেন, রাজহাঁস খাওয়ান লাগবে না, অত আত্মা থাকলে পাঠাইতেন। হ্যাঁ, এটা জীবনে দেবেন না, খালি মুখে বলবেন, বুঝছেন? খালি মুখে বলবেন আপনারা।
যাকে এবার আসি বাংলাদেশের পানি সম্পদ। আজকে থেকে তো চলে যাবো আলটিমেট, হ্যাঁ। সো এই জন্য সবার সাথে একটু মজা করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি যাতে আপনাদের মন খারাপ না হয়। হ্যাঁ, একজন বিশাল এসএমএস লিখে একটু পড়ি, হ্যাঁ, কিছু মন খারাপ করিয়েন না, হয়তো বা তার কোনো বিপদ হতে পারে, দেখি একটু পড়ি। স্যার, কিছু মনে না করলে একটা পরামর্শ নিতাম আপনার কাছে। আমি রিটেন ব্যাচে ভর্তি হতে চেয়েছিলাম, বাট আমার ফ্যামিলি গত এখন আর রিটেন ব্যাচ নেই আমাদের, হ্যাঁ, রিটেন ব্যাচ অফ করে দেওয়া আছে। সো ওটা আর চাইলে ভর্তি হতে পারবেন না, ঠিক আছে? চাইলে ভর্তি হতে পারবেন না। আমরা এবার পানি সম্পদে আসি। বেশি বেশি কথা বলা যাবে না, অনেকগুলো পড়া। পানি সম্পদ থেকে জাস্ট একটা প্রশ্ন আসে আপনাদের, এর বেশি কোনো প্রশ্ন এই জন্মে আসে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় পানি শোধনাগার কোথায় অবস্থিত এটা আসছিল না, পানি শোধনাগার না, বৃহত্তম সেচ প্রকল্প কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা বাঁধ প্রকল্প, আপনারা নাম শুনেছেন। এটা ছাড়া আর এখান থেকে একটি জিনিসও আসে নাই আপনাদের পানি থেকে, হ্যাঁ। সো একটা শুধু করবেন, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? তিস্তা সেচ প্রকল্প। কি প্রকল্প? তিস্তা সেচ প্রকল্প হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্পের নাম। ভাই, খেজুরের রসের কথা বলছেন, দয়া করে খেজুরের রস এমনিতে রাত সকালে খাইয়েন না, বুঝছেন? খেজুরের রসে কিন্তু বিষাক্ত অনেক কিছু থাকে। বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে অনেক প্রকার পাখি, মানে দেশে খাদ্যর ঘাটতি আছে অনেকটা, অনেক প্রকার পাখি এগুলো এখন খাবার খেতে পারছে না, তারা বাধ্য হয়ে খেজুরের রসে যাচ্ছে। এবং বার্ড ফ্লু থেকে শুরু করে সোয়াইন ফ্লু সব কিন্তু খেজুরের রস থেকে ধরে। পাশাপাশি সাপ, যে এই সকল খেজুর গাছ জঙ্গলের কাছাকাছি আছে, সো ওই ধরনের খেজুর গাছে রস খাইতে যায় না শখ করে, হ্যাঁ। সাপের যদি কোনোভাবে মানে বিষ পড়ে যায় তাহলে আপনার জীবন শেষ। আর খেজুরের রস খাইতে যায় এই বিষাক্ত সাপগুলোই যায়। সো বি কেয়ারফুল, কখনো এটা করিয়েন না। বাদুড় থেকে নিপা ভাইরাস হয়, হ্যাঁ। সো এই জায়গাগুলো একটু সাবধানে থাকবেন। খেজুরের রস তো খাচ্ছেন, অনেকে খাচ্ছে, অসুস্থ হচ্ছে, হয়তো বুঝতেছে না তার কি ক্ষতি হচ্ছে। আস্তে আস্তে লাঞ্চ পুড়ে যাবে, হার্টের সমস্যা হবে, আপনি বুঝবেন না। 2 বছর, 1 বছর, 3 বছর পর দেখবেন আপনার একটা বিশাল একটা ধরা পড়বে। সো যেটাই খান না কেন, কাঁচা জিনিস ওভাবে মানে ডিরেক্ট এনে খাওয়ার চেষ্টা করিয়েন। এবং আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় যেটা হচ্ছে, টমেটো কাঁচা খাওয়ার আগে অবশ্যই সেটা হালকা গরম করার চেষ্টা করবেন বা ধুয়ে নেবেন, কারণ টমেটোটা এখন সাপেরই থাকে। টমেটো যেহেতু জমিতে চাষাবাদ হয়, ম্যাক্সিমাম সময় সাপ সেখানে করে কামড় দেয়, দিয়ে 2টা দাঁত বসায় দেয়। টমেটো নেওয়ার আগে যেগুলো দেখবেন 2টা দাঁত আছে, সেই টমেটো খাবেন না, মানে 2টা দাঁত বসানো আছে ওরকম কিন্তু দাগ থাকে, সেটা খাবেন না। আপনার জন্য হয়তো ক্ষতিকর না হতে পারে, কারণ সাপের বিষ তো এক প্রকার আমিষ, ঠিক আছে? ওটা খাইলে সমস্যা আপনার হবে না, কিন্তু আপনার বাচ্চা টাচ্চা খাইলে ঝামেলা হয়ে যাবে। সো ওগুলো দেখে খাবেন। এগুলো আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আনন্দ ফুর্তিতে খাইতে গিয়ে কিন্তু বিশাল একটা রোগ বালাই ফেলে। শীতের পিঠা খাইতে পারি, ঠিক আছে, কিন্তু খেজুরের রস খাবো না, ওটা চিন্তা নাই, ওটা চিন্তা করি না। তাহলে তিস্তা বাঁধ প্রকল্প এটা আপনারা পড়ে নেন এখান থেকে, আর তেমন এখান থেকে পড়া নেই। তারপরে দেখি আর এনটিআরসি এর ক্ষেত্রে আপনার কি আসতে পারে একটু। বাপরে বাপ, লেকচার শিটের যে অবস্থা, বিশাল লেকচার শিট। আচ্ছা, বাংলাদেশের বনজ সম্পদ। বাংলাদেশের বনজ সম্পদ থেকে আমি এগুলো থেকে পড়াবো না, আমি আমার মতো আপনাদের লিখে দিচ্ছি, ঠিক সেটাই লিখে নেন। আশা করি এটাই পরীক্ষা হলে একেবারে যদি আসে এখান থেকে আসবে, এবারে আসবে না। বাংলাদেশের বনজ সম্পদ সবাই লিখে নিতে পারেন। বনজ সম্পদ আমি যেগুলো দেবো এগুলোই শুধু বনজ সম্পদ। যদি আমরা বলি বাংলাদেশের বনকে মোটামুটি ভাবে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। বনভূমি কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের বনভূমিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে আপনাদের সহজ ভাবে দেব, বলে ক্রান্তীয় চিরহরিৎ হ্যান এগুলো বুঝবেন না। একটা হচ্ছে পাতা ঝরা বন, হ্যাঁ, পাতা ঝরা বন। 2 নম্বর হচ্ছে পাতা যুক্ত বন, আর 3 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ বা টাইডাল বা সুন্দরবন। 3 নম্বরে কি? সুন্দরবন। এই 3টা বাংলাদেশের বনভূমি, 3 ভাগে। একটা হচ্ছে পাতা ঝরা,
পাতা পাতা যুক্ত, আর একটা হচ্ছে সুন্দরবন। এই তিনটাকে আমরা একভাবে পড়ব। পাতাঝরা বনভূমি বাংলাদেশের কোথায় অবস্থিত? এটাকে বলা হয় শালবন বিহার। শালবন তো নাম শুনেছেন? ময়মনসিংহ ভাওয়ালগড়ে যেটা আছে এটাকে শালবন বলা হয় থাকে। এটা হচ্ছে পাতাঝরা বন, অর্থাৎ যে বনের শীতকালে বা বসন্তকালে পাতা ঝরে যায় সেটা হচ্ছে পাতাঝরা বন। আর পাতাযুক্ত বন যেটা, সেটা শীতকালে কোনো পাতা ঝরে না। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এই এলাকার বনভূমিকে বলা হয় পাতাযুক্ত বনভূমি। এরা কখনোই ক্রান্তীয় চিরহরিৎ পাতাযুক্ত যেটা পত্র পতন যুক্ত যেটা বন বলা হয় সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বনভূমি এবং সিলেটের বনভূমি। এই এলাকার বনভূমি থেকে পাতা কখনোই ঝরে পড়ে না। এবং সর্বশেষ যেটা বলা হয় সুন্দরবন, এটা আমরা সবাই কম বেশি জানি। এটা মোটামুটি ভাবে বাংলাদেশের 5টা জেলা জুড়ে এখন পর্যন্ত আছে। সো এই জায়গা থেকে আপনার প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। বাংলাদেশের কোন এলাকার বনভূমি পাতাঝরা, কোন এলাকার বনভূমি পাতাযুক্ত, কোনটাকে সুন্দরবন আমরা সচরাচর সবাই জানি। এখন আসেন এই সুন্দরবন থেকে বেশিরভাগ প্রশ্ন আসে বনভূমি থেকে। তাহলে সুন্দরবন থেকে আপনাদের 10টা প্রশ্ন দেব, 10টাই পড়বেন, আশা করি কোনো সমস্যা হবে না। স্যার আমি ক্লাসে লেটে জয়েন করেছি, আপনি কেন চলে যাবেন? আচ্ছা আমি কেন চলে যাব? আমি যাই আর কি করব, যাইতে হয়। হ্যাঁ, আপনারা রাখতেছেন না তাই যাচ্ছি আর কি। এবার আসেন সুন্দরবন থেকে কি কি প্রশ্ন আপনার আসতে পারে আমি লিখে দিচ্ছি। সুন্দরবন লিখে নিতে পারেন সবাই। প্রথমে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। কিসের বৃহত্তম ম্যানগ্রোভ বন বলা হয় সুন্দরবনকে? ম্যানগ্রোভ বন। পৃথিবীর বৃহত্তম কি ম্যানগ্রোভ বন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুন্দরী বৃক্ষের জন্য বিখ্যাত। সুন্দরী বৃক্ষের জন্য বিখ্যাত। মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশে সুন্দরবন পড়েছে কতটুকু? 6,017 বর্গ কিলোমিটার, অর্থাৎ মোট 62%। কত শতাংশ? 62% বাংলাদেশে বনভূমি পড়েছে। এরপর সুন্দরবন থেকে আর কি আসতে পারে? সুন্দরী বৃক্ষের জন্য বললাম, মোট বনভূমি পরিমাণ বললাম। সুন্দরবন থেকে আর যেটা আসবে, সুন্দরবনের অপর নাম কি? অপর নাম হচ্ছে বাদা বন। অনেকে এটা জানতেন না, আজকে থেকে জেনে নেন। এরপর হচ্ছে একমাত্র লোনা পানির বন বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে। কয়টি জেলা জুড়ে বিস্তৃত? 5টি জেলা। কতটি জেলা? 5টি জেলা জুড়ে বিস্তৃত। এটা হচ্ছে সুন্দরবনের কি সৌন্দর্য বলতে সুন্দরবনের বেসিক তথ্য। এখন সুন্দরবন থেকে আরো কিছু প্রশ্ন আপনাদের সচরাচর আসে, এগুলো লিখে নেন, তারপর আমি ওটা নিয়ে আলোচনা করব। আল্লাহ জানে শেষ করা কোনোভাবে সম্ভব না। আজকে বিরতিতে আমরা একটা বেশি দেব না, 10 মিনিট দেব, ঠিক আছে? বিরতি বেশি দিলে শেষ করা যাবে না। সো এই সময়ের মধ্যে সবাই শুধু ফরজ নামাজটা পড়ে আসবেন, কারণ আমি চাই না যে কোনো কিছু বাদ পড়ুক। ওকে? রংপুর আমার বাড়ি কোথায়? কেন রংপুরের বাড়িতে কি করবেন? আক্রমণ করবেন নাকি আবার? থাক, দরকার নেই বলার। রংপুরের বাড়ি এতটুকু জানলেই হলো। উত্তরবঙ্গের মানুষ মফিজ বুঝলেন তো? মফিজের এটা গেছে, লিখে নিয়েছেন সবাই? একটু জোরে লিখেন প্লিজ। লেখা শেষ? ওকে, এখান থেকে আর কি কি প্রশ্ন আসে আমি একটু আর 4-5টা প্রশ্ন দিলেই মোটামুটি হবে। সেটা হচ্ছে সুন্দরবন থেকে যেটা আসে, সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? সুন্দরবনের ভিতরে যেটা আর কি, আচ্ছা হারিয়াভাঙ্গা। কোন নদী? হারিয়াভাঙ্গা নদীর তীরে বা মোহনায় অবস্থিত। এরপর আসেন বাওয়ালি কারা? এটা সুন্দরবনের প্রশ্ন। বাওয়ালি হচ্ছে গোলপাতা সংগ্রহকারী। সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহকারীকে বলা হয় বাওয়ালি। এরপর আসে মৌয়াল কারা?
তাই না? মৌয়াল হচ্ছে মধু সংগ্রহ করে যারা সুন্দরবন থেকে, মধু সংগ্রহকারী। এরপর আসে পাগমার্ক কি? পাগমার্ক হচ্ছে বাঘ গণনার আদি পদ্ধতি, বাঘ গণনার প্রাচীন পদ্ধতি, যেটার মাধ্যমে পায়ের ছাপ নেওয়া হয়। ঠিক আছে? এরপর আছে যেটা আসে ক্যামেরা ট্র্যাপিং। ক্যামেরা ট্র্যাপিং কি? ক্যামেরা ট্র্যাপিং বলা হয় বাঘ গণনার বর্তমান পদ্ধতি। বাঘ গণনার বর্তমান পদ্ধতি এর মাধ্যমে চোখের লেন্স নিয়ে বাঘকে গণনা করা হয়। অর্থাৎ বাঘের আগে যেটা ছিল আদি পদ্ধতি যেটা হচ্ছে সেটা বলা হয় থাকে যে পায়ের ছাপ। এখন অনেক বাঘের দেখা যায় একরকম পায়ের ছাপ হয়ে যায়, আর এটাকে আদি পদ্ধতি বলা হয়। এখন ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে যেটা হয়, আপনি একবার এই বাঘটা যদি চোখ দিয়ে ক্যামেরাতে দেখে, এখন হাজারবার এসে ক্যামেরাতে দেখলে সেটা নেবে না। অতএব এটাকে একবার কাউন্ট হয়ে যায়, দুইবার কাউন্ট আর হয় না। কিন্তু ওই আগে যেটা ছিল পাগমার্কের মাধ্যমে দুই তিনবার কাউন্ট হয়ে যেত এক বাঘ। বর্তমান সুন্দরবনে বাঘ আছে কতটি? এটা আসে পরীক্ষায়। মাথায় হাত দিয়েছেন কে? দেখি এটাকে। মাথায় কেন দিয়েছেন হাত? মাথায় হাত দিয়ে না, এত চিন্তার কোনো কারণ নাই। বাঘ আছে সুন্দরবনে বর্তমানে 114টি। কতটি? 114টি। এরপর যেটা আসে পরীক্ষায়, দুটা পরীক্ষা আসে। ধুন্দল কাঠ দিয়ে কি তৈরি হয়? ধুন্দল কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয়। কি হয়? পেন্সিল। আরেকটা হচ্ছে গেওয়া কাঠ দিয়ে কি তৈরি হয়? গেওয়া কাঠ দিয়ে হচ্ছে দিয়াশলাই তৈরি হয়। দিয়াশলাই। এই মোটামুটি সুন্দরবনের প্রশ্ন, অর্থাৎ বন সম্পদ থেকে আমাদের এখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে তেমন প্রশ্ন আসে না। আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনশট দিয়ে নিলে ম্যাক্সিমাম সময় লেখা মানে পড়া হয় না, আমি জানি। ওটা স্ক্রিনশটে থেকে যায়, পড়া আর হয় না। তারপর যারা পড়বেন নিতে পারেন। ওকে, তাহলে বনজ সম্পদ আমাদের কিন্তু শেষ আলটিমেট। তেমন কিছু আর বনজ সম্পদ থেকে নাই, এখান থেকে আসে। মৎস্য সম্পদ আমরা শেষ করেছি, প্রাণীজ সম্পদ আমরা শেষ করে ফেলেছি। এখন দেখি আপনাদের আর কি পড়ানো যায় বা কি আসতে পারে পরীক্ষায়। এগুলো আমি যা দিয়েছি দেখেন, এগুলো মোটামুটি হবে। এবার আসেন খনিজ সম্পদ। খনিজ সম্পদে এখানে একেবারে বিশাল করে দেওয়া আছে। আমি আপনাদের খনিজ সম্পদ থেকে সচরাচর যা আসে সেগুলো পড়ার আশা করি এবং ওখান থেকে কমন পাবেন। খনিজ সম্পদে আপনারা নোট করে নেন। খনিজ সম্পদের মধ্যে প্রথমে যেটা আছে প্রাকৃতিক গ্যাস, তাই না? খনিজ সম্পদের মধ্যে প্রথমে যেটা আছে প্রাকৃতিক গ্যাস, এটা থেকে আপনারা আমি যা লিখে দেব সেগুলো শুধু লিখে নেন। প্রাকৃতিক গ্যাসের প্রথম যদি আমরা বলি, প্রথম আবিষ্কার হয় গ্যাস। আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত? 1955 সালে। কোথায়? হরিপুরে, সিলেটের হরিপুরে 1955 সালে প্রথম গ্যাস আবিষ্কৃত হয়। দুই নম্বরে হচ্ছে উত্তোলন শুরু হয় কবে? উত্তোলন শুরু হয় 1957 সালে। কত সালে? 1957 সালে। বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি? বর্তমান গ্যাস ক্ষেত্র 29টি। সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোনটি? এই যে ভোলাতে আছে, যার বাড়ি ভোলা তার বাড়িতে আছে ইলিশা 1 ভোলা। কারে জানি বললাম ভোলা যাবে, যাবো, সে আবার কমেন্ট করে কথা বললো না, না থাক, যাবো না আপনারা ওখানে। ইলিশা 1 ভোলা সর্বশেষ গ্যাস ক্ষেত্র। এরপর হচ্ছে এরপর বলা হচ্ছে যে গ্যাস ক্ষেত্র সবচেয়ে বেশি কোথায়? এটা সিলেটের হরিপুরে, এটা দরকার নেই, এটা কখনো আসে না। এটা হচ্ছে গ্যাসে মিথেন কতটুকু থাকে? মিথেন 99% এর চেয়ে বেশি থাকে প্লাস। এরপর বলা হচ্ছে যে গ্যাস ক্ষেত্রের সবচেয়ে বেশি ব্যবহার কোথায় হয়? বিদ্যুৎ ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। কিসের ক্ষেত্রে? বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করা হয়। এই মোটামুটি গ্যাস ক্ষেত্র, এর বাইরে আসে না। ঠিক আছে, এর বাইরে আসে না গ্যাস ক্ষেত্র থেকে। এই কয়টা লিখে নেন। আর এর সাথে আরেকটা প্রাকৃতিক সম্পদ, সেটা হচ্ছে তেল। তেল থেকে দুটা প্রশ্ন আসে সচরাচর, আপনাদের নাও আসতে পারে, কারণ এনটিআরসি এর জন্য একেবারে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা না। শুধু গ্যাসটাকে মনে রাখবেন।
তেলটার ক্ষেত্রে দুটো প্রশ্ন। তেল প্রথম আবিষ্কার হয় হ্যাঁ 1986 সালে, আর উত্তোলন 87, আর বন্ধ হয়ে যায় 94, শেষ। এই কয়টা। তেলের ক্ষেত্রে 3টা প্রশ্ন, আর তেমন কোনো প্রশ্ন নাই। কত বাজে? এই 17 বেজে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা 20-এ বিরতি দিব, তারপর 30 পর্যন্ত বিরতি থাকবে, 30 বা 35, তারপরে আর 25 মিনিট আল্লাহ জানে কতটুকু কভার করা যাবে। যতটুকু পারি শেষ করে দেব। যদি কোনো কিছু মিস থাকেও সেটা আমরা ই করে দেব। আমি তো 29টাই লিখেছি, আমি কি আর কয়টা লিখেছি বলেন তো? 29টাই তো লিখেছি আমি গ্যাস ক্ষেত্রে। আপনি কি দেখলেন? যদি কোনো কিছু বাকি থাকে সব ক্লাসে যদি পাই আর কি, সব ক্লাস যদি আমার দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো আসি আপনাদের সাথে কথা হতে পারে। এটাই ক্লিয়ার সবাই? বাপরে বাপ, কে আমার এরকম আদেশ টাদেশ করতেছে? হ্যাঁ, আর আমি শুনে যাচ্ছি। যাক, সমস্যা নেই, শেষ দিন তো আপনাদের সাথে কোনো খারাপ বিহেভ করতেছে না। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, মানে কোনো কিছুর সাথে বিনয়টা রাখবেন। হ্যাঁ, আপনার অর্ডার শোনার কিন্তু আমি বাধ্য না। নিচে নামান, ছোট করেন, দ্যাট ইজ নট, একটা বিহেভিয়ারটা ঠিক না এভাবে বলা। হ্যাঁ, প্লিজ শব্দটা আনলে ভালো হয়। এটা আমার ক্ষেত্রে না, সবার জন্যই ভালো। আপনি এক প্রকার আমাকে কি করতেছেন? অর্ডার করতেছেন। যাক, শেষ দিন আমি বলতেছেন এটা কিছুর জন্য যে মন খারাপ হবে, তবে এটা জীবনের ক্ষেত্রে দরকার আছে। আপনার মনে হয় অদ্ভুত আচরণটা আপনার নিজ থেকে তৈরি হয়, এটাই তো নাকি? প্লিজ এটা এরকম করবেন না। হ্যাঁ, এবার আসি আমরা পরবর্তীতে দেখি কি আসে আপনাদের পরীক্ষা আসার জন্য। বন্ধ হয়ে যায় তেল ক্ষেত্র, আমরা বন্ধ হয়ে যায় আমাদের ক্ষেত্রে, তেল ক্ষেত্র বন্ধ হয়ে যায়, এটা আসছে সর্বশেষ। এবার আসেন বিদ্যুৎ কেন্দ্র থেকে, বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের দাগিয়ে দেব। বিদ্যুৎ কেন্দ্র থেকে মানে নাই বললেই চলে, তারপরও আমরা এখন যদি আসে, এই যদি কিন্তু তবে এর মধ্যে আমাদের থাকতে হয়, এজন্য আমাদের নিতে হবে বাংলাদেশ কততম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হয়েছে, এটা সাম্প্রতিক প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশ কততম ক্লাব হিসেবে নিউক্লিয়ার যুক্ত আছে। এরপর আসেন বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র কতটি? 10টি। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোথায়? সিলেটে, খুবই গুরুত্বপূর্ণ। কয়লা চালিত প্রথম দরকার নেই আমাদের, কারণ প্রথমে দরকার নেই, যেটা একটা আছে সেটা বেশি আসে। একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কয়টি? একটি, এটা হচ্ছে কাপ্তাই। কোথায়? কাপ্তাইতে। আর এদিকে তেমন নেই, এদিকে তেমন নেই। ওই পাশে 2-3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে আপনাদের জন্য, ওখান থেকে দাগাই নেবেন। আমি একটু দাগাই দিচ্ছি এই পাশে, যে একটা গত কয়েকদিন আগে আসছিল বৃহত্তর সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নরসিংদীতে প্রথম সৌর বিদ্যুৎ। আর বায়ু বিদ্যুৎ কেন্দ্রটা আসছিল পরীক্ষায়, এটা ফেনীতে। বিসিএস আসছিল 46তম বিসিএস এ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ফেনীতে। হ্যাঁ, বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায়? ফেনীতে অবস্থিত। এটা বিসিএস আসছিল আপনাদের। এই তো মোটামুটি বিদ্যুৎ কেন্দ্র, আর এর বাইরে তেমন কিছু আসে না পরীক্ষায়। যাক, 20 বেজে গেছে। হ্যাঁ, আমরা নামাজের জন্য বিরতি আমাদের অবশ্যই দিতে হবে। সো আমরা 15 মিনিট বিরতি দিচ্ছি, 35 পর্যন্ত। বেশি দেওয়ার সম্ভাবনা নেই। বাকি 25 মিনিট আল্লাহ ভরসা, যতটুকু টানা যায়। আর যারা নামাজ পড়বেন তারা পড়বেন, না পড়লে থেকে না, আমরা আশা করি আজকের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে, সমস্যা নাই। আবার আসবো অন্য কোনো কিছু হয়ে, বুঝছেন? রিকশা চালক হয়ে, এরপর বিদ্যুৎ কেন্দ্রের কর্মী হয়ে, যেমন বলেছে শেখ হাসিনার সময় আন্দোলন করতে এক একজন এক এক সময় এক এক ভেষ ধরে এসেছে। আমিও হয়তোবা এখানে ডিএলসি তে পাবেন না, আমাকে 11 থেকে 20 পাবেন, অন্য কোর্সে পাবেন, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই নামাজ পড়ে আসেন। যাক, আমরা জাস্ট আমি চলে আসলাম, আজকে দেরি করার কোনো উপায় নেই, এজন্য তো এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতি থেকে 3-4টা প্রশ্ন আসে। অর্থনীতি থেকে 3-4টা প্রশ্ন আসে। এইখান থেকে মোটামুটি ভাবে আমি যেগুলো আপনাদের দাগিয়ে দেব সেখান থেকে পড়ার চেষ্টা করবেন।
যে কোনটা কোন মন্ত্রণালয়ের অধীনে এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। প্রথমত ট্যারিফ কমিশনে একবার আসছিল, ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা বাণিজ্য মন্ত্রণালয়। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা পরীক্ষা আসে, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আর এদিকে তেমন কোনো পরীক্ষা প্রশ্ন আসে না। এখান থেকে যেটা আসতে পারে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমি একটু বলে দিচ্ছি যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ক্ষেত্রে আমাদের যদি বলি বৈদেশিক বিনিয়োগ, এগুলো আপনাদের আসলে এনটিআরসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ না। ওখান থেকে দুটো এখান থেকে পড়ে নেবেন। আর এখান থেকে আমি যদি দেখি যে উন্নয়ন পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা একবার আসছিল পরীক্ষা প্রশ্ন, তাও এইভাবে না। শুধুমাত্র এটা মনে রাখবেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হিসেবে আমাদের প্রবৃদ্ধির হার ধরা হয়েছে কত শতাংশ? প্রবৃদ্ধির হার ধরা হয়েছে কত শতাংশ? 2025 সাল নাগাদ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে কত শতাংশ? আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে বিগত সরকারের আমলের উন্নয়ন প্রকল্পগুলো আপাতত বাদ দিতে হবে। অর্থাৎ বিগত সরকারের আমলের উন্নয়ন প্রকল্প আপনি চোখ বুজে ধরে নিতে পারেন, সেখান থেকে কোনো প্রশ্ন করবে না। কারণ এই সরকার একবার পুরোপুরি ওই সরকারের বিপরীত মেরুতে কাজ করতেছে। যেহেতু বিপরীত মেরুতে কাজ করতেছে, সুতরাং আপনি মনে করে নিতে পারেন যে বিগত সরকারের আমলের বেশ কিছু জিনিস এমনিতে অটোমেটিক পরীক্ষা আপনার দেবে না। তার মধ্যে এগুলো অন্যতম। কারণ এই পঞ্চবার্ষিকী হয়েছে সরকারের আমলে, বাজেট হয়েছে সরকারের আমলে, জীবনও আসবে না। শুধুমাত্র এখান থেকে আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সমীক্ষা 2024। কোনটা? অর্থনৈতিক সমীক্ষা 2024। অযথা এগুলো পড়ে নিজের মাথা নষ্ট করবেন না, কারণ এগুলো একেবারে পুরোপুরি চেঞ্জ হবে। আমাদের উন্নয়ন পরিকল্পনা চেঞ্জ হবে। যদি এই সরকারও আর এক বছর থাকে সবগুলো চেঞ্জ করে ফেলবে। সুতরাং এই জায়গা থেকে আপনার পরীক্ষা আসবে না, এটা ধরে নিতে পারেন। জাতীয় আয় ব্যয় থেকে কখনো আর প্রশ্ন আসবে না। এখান থেকে যেটা আসার সম্ভাবনা, যদি আমরা আপনাদেরকে বলি জিএনপি জিডিপি, এগুলো পূর্ণরূপ আসতে পারে, এগুলো আমরা সবাই কম বেশি জানি। জিএনপি জিডিপি পূর্ণরূপে এগুলো কম বেশি আমরা জানি। ব্যাংক রেট গুলো জানি, ব্যাংক কল মানি রেট, এই যে জায়গা থেকে ব্যাংকে প্রশ্ন আসে। এখানে জীবনও আসবে না আপনাদের এনটিআরসি তে যে ব্যাংক রেট কি, কল মানি রেট কি, এগুলো আপনারা নিজেরা বাসায় পড়ে নেবেন। মোট কথা আমি যেটা চাচ্ছি যে যেটা আপনাদের পরীক্ষায় আসার মতো, এনটিআরসি আসার মতো, সেগুলো যেন স্কিপ না হয়। সো প্রথমে এইজন্য আমি একবার ডিরেক্ট চলে যাব অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষার মধ্যে এগুলো জাতীয় বাজেট যেটা বলেছি, বাজেট সরকারের আমলে হয়েছে, সুতরাং একবার চোখ বুজে বন্ধ দিতে পারেন, এটা আসবে না পরীক্ষা। মানে ওটা নাই, ওটা কোনোভাবে আসবে না। সো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখান থেকে বাজেটের মধ্যে যেটা আসে অর্থনৈতিক সমীক্ষা 2024, এইটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি বেশ কিছু আপনাদেরকে দাগিয়ে দেব, ওগুলো পড়বেন। আশা করি যদি মানে আপনাদের সাম্প্রতিক থেকেও প্রশ্ন আসে, এগুলো থেকে আসবে, এর বাইরে আসবে না। সো প্রথমে যদি আমরা বলি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2024 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 171 মিলিয়ন 83, 171.83 মিলিয়ন বলা হয় থাকে। অর্থাৎ 17 কোটি 10 লাখ 80 হাজার সামথিং। কত? 17 কোটি 10 লাখ 17 কোটি 18 লাখ বলা থাকে, কিন্তু 171 মিলিয়ন মানে হচ্ছে 17 কোটি 10 লাখ 83 হাজার সামথিং আমাদের বর্তমান জনসংখ্যা। ওটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশে? 1.33%। এটা কিন্তু 1.37% ছিল 2023 সালে। 24 সালে এসে কমে গেছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে। এটা ভালো আমাদের জন্য। কিন্তু যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে? 1171 জন। অপূর্ব কুমার, কোনো টেনশনের কারণে আমি কোনো মন খারাপ করি নাই। হ্যাঁ, এগুলো ভাই এগুলো কোনো মন খারাপের ব্যাপার না। আমি জাস্ট আপনাদের ব্যাপারটা শিখিয়ে দেই, সতর্ক করে দেই, এগুলো না করে ভালো, ভাই ভাবে না বলা ভালো, আর বেড়ে কিছু না। জি প্রাইমারির জন্য কাজে লাগবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে 1 2 3 এই তিনটা পড়বেন। এরপর আমরা এই পাশে যাই, অর্থনৈতিক সমীক্ষা থেকে আর কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে? দারিদ্রতার হার আসতে পারে, মুদ্রাস্ফীতি আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই পুরোটাই, এই পুরো চ্যাপ্টারটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যাশিত গড় আয়ু, আমাদের গড় আয়ু কত, আমরা কত বছর বাঁচি বা প্রত্যাশা করি? 72.3 আমরা যেটা বলে থাকি। তার পাশাপাশি পুরুষরা কম বাঁচে, মহিলারা একটু বেশি বাঁচে আর কি। হ্যাঁ, মহিলারা বেশি বাঁচার তো অনেকগুলো কারণ আছে। কারণ ওনাদের বাড়ির বাইরে যেতে হয় না, কাজকর্ম করা হয়তো বা, কিন্তু বাড়ির ভিতরে থাকে, পরিবেশটা ভালো থাকে, ওইখানে থেকে সবকিছু করে। এই জন্য তাদের বলা হয়ে থাকে যে তারা বাঁচে বেশি, তাই না? অর্থাৎ গ্রামে দেখবেন দাদি বেশি, দাদা নাই, দাদা নাই, আলাদা হয়ে গেছে। দাদা আগে শেষ হয়ে যায়, দাদি থেকে যায়।
এটার মূল কারণ হচ্ছে মহিলারা একটু বেশি দিন বাঁচে। এটা আপনাদের হরমোনগত চেঞ্জ হতে পারে, আল্লাহর কোনো আশীর্বাদ হতে পারে, বলা যায় না। তবে যে বেশি দিন বাঁচে সে আবার কষ্ট বেশি দিন করে, তাই না? বুড়ো হয়ে গেলে যখন বিছানায় পড়ে যায়, ছেলের বউ দেখে না, এই দেখে না, ও দেখে না, কি একটা অবস্থা, কঠিন হয়ে যায় না? তো ওই জায়গায় আমরা কম বাঁচলেই ভালো। পুরুষরা কম বাঁচে, নানান ধরনের টেনশন নেয়। নারী নির্যাতন তো আমরা সবাই জানি, পুরুষ নির্যাতন হয়, কেউ দেখে না, তাই না? ছেলেরা নির্যাতনের শিকার হয়, কেউ দেখে না, তাই না রবি স্যার? তো ওই জায়গা থেকে অনেকগুলো থেকে আমরা দেখি যে পুরুষরা দেশের বাইরে থাকে, সারাক্ষণ দেখা যায় মানে আমাদের দেহটা তো একটা ডাইজেস্ট হয় না, এটা ওটা জিনিস খেয়ে আমরা শেষ করে ফেলি। তো এই জায়গাগুলো দেখা যায় পুরুষদের জন্য পুরুষরা একটু কম বাঁচার মূল কারণ হচ্ছে এই জিনিসগুলো। এই জন্য পুরুষরা 3 বছর কম বাঁচে, মেয়েদের থেকে 3 বছর কম বাঁচে, মেয়েরা হচ্ছে 3 বছর বেশি বাঁচে আর কি। যাই হোক, ওটা আমরা অ্যাজ ফর এক্সাম্পল প্রত্যাশিত আমাদের হতেও পারে, নাও পারে, তাই না? হতেও পারে, নাও পারে, তবে বলা হয়ে থাকে প্রত্যাশিত দিক থেকে মেয়েরা বেশি দিন বাঁচে। এরপর আসেন মাথাপিছু আয় এবং মাথাপিছু জিডিপি, খুবই গুরুত্বপূর্ণ এই দুটা, মাথাপিছু আয় এবং মাথাপিছু জিডিপি। মাথাপিছু আয় যদি আমরা ধরি 2784 মার্কিন ডলার, মাথাপিছু আয় সবসময় বেশি হয়, মাথাপিছু জিডিপি সবসময় কম হয়। মাথাপিছু আয় বলতে যেটা বোঝানো হয়, একটি দেশের অভ্যন্তরীণ এবং দেশের বাইরে, আমার দেশের যদি কেউ দেশের বাইরে থেকে ইনকাম পাঠায় সেটাকে মাথাপিছু আয় হিসেবে ধরা হয়। আর মাথাপিছু জিডিপি দেশের অভ্যন্তরে যে ইনকামটা হয় সেটা দ্রব্যমূল্যের যেটা নির্ধারণ করে সেটাকে জিডিপি বলা হয়। এজন্য জিডিপি কম হয়, আয় বেশি হয়। মূল্যস্ফীতির কথা বলা আছে আমাদের এখন 24 সমীক্ষা অনুযায়ী মূল্যস্ফীতি 9.74%। কত? 9.74% মূল্যস্ফীতি। এরপর বলা আছে সাক্ষরতার হার, এদিকে আবার ছেলেরা এগিয়ে আছে। হ্যাঁ, পুরুষ হচ্ছে 80, মহিলা হচ্ছে 75, অর্থাৎ এখানে ছেলেরা এগিয়ে আছে, মেয়েরা পিছিয়ে আছে। তারপরও কিছু না, ছেলে আগানো পিছানোর ব্যাপার না, মেয়েদের পিছানোর এখানে কারণ আছে অনেকগুলো। মেয়েদের পিছিয়ে থাকার অনেকগুলো কারণ আছে, কারণ বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, এই ব্যাপারগুলোর জন্য তারা পিছিয়ে থাকে আর কি। এরপর যদি বলি দারিদ্র্যের হার, গলাটা বসে গেছে তো এজন্য একটু গরম পানি খাচ্ছে আর কি, হ্যাঁ, মাইন্ড করিয়েন না গো। দারিদ্র্যের হার যদি আমরা বলি, দারিদ্রতার হারের ক্ষেত্রে আমাদের এখন বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে 18.7%, আর চরম দারিদ্র্য বলতে অতি দারিদ্র্য যেটা আছে এটা হচ্ছে 5.6%। অর্থাৎ দারিদ্র্য মেজার করা হয় যদি কেউ 1800 কিলো ক্যালোরির নিচে খাবার খায় একদিনে, তাহলে তাকে দরিদ্র ধরা হয়। আবার কেউ যদি 1400 কিলো ক্যালোরির নিচে খাবার খায় সেটা হচ্ছে অতি দরিদ্র, তাদেরকে মনে করা হয়। সো এগুলো আপনাদের ইকোনমিক টার্ম, এগুলো আলাদাভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর যদি আমরা বলি সবচেয়ে কোন খাতে আমাদের শ্রম শক্তির হার বেশি আছে, আগে ছিল সেবা, এখন কৃষি হয়ে গেছে। আগে ছিল কি সেবা, এখন কৃষি খাতে সবচেয়ে বেশি আমাদের, যে কোন খাত থেকে সবচেয়ে বেশি আমরা আয় করে থাকি, এটা হচ্ছে কৃষি খাত থেকে 45%। কত শতাংশ? 45%। এই তো মোটামুটি যেগুলো দাগিয়ে দিয়েছি শুধু এগুলো পড়বেন অর্থনৈতিক সমীক্ষা থেকে, আর এর বাইরে তেমন কিছু আসে না আপনাদের। এরপর দেখি আপনাদের আর কি আছে পড়ানোর মতো। আমি আগে বলেছি যে যেগুলো গুরুত্বপূর্ণ বা বিগত সরকারের আমলে যেগুলো এসেছে আপনাদের পরীক্ষায়, এগুলো কিন্তু নাও আসতে পারে, চেঞ্জ হয়ে আসতে পারে, এজন্য ওগুলো ইতিহাস আপনাদের আলাদাভাবে পড়তে হবে। বাংলাদেশ সরকারের রাজস্ব নীতি আপাতত দরকার নেই, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, এই যে কর্মমুক্ত আয় সীমা কত, কারণ এগুলো চেঞ্জ করার মতো জিনিস না। কর্মমুক্ত আয় সীমা যদি বলি, সাধারণ করদাতাদের 3,50,000 টাকা পর্যন্ত ইনকাম করলে কোনো কর দিতে হবে না। অর্থাৎ আপনি 3,50,000 পর্যন্ত যদি কোনো প্রকার আয় করেন, আপনার যদি বাৎসরিক আয় থাকে, মাসিক আয় থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার কর দিতে হবে না। যখন আপনার 3,50,000 এর উপরে আপনার ইনকাম যাবে, তখন আপনাকে বাৎসরিক হারে কি দিতে হবে, সরকারকে চাঁদা দিতে হবে বা কর দিতে হবে। 65 বছরের বেশি যদি কারো 4 লাখের উপরে থাকে, তাকেও দিতে হবে না, তারা তো শেষ, জীবনে শেষ। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 4,75,000 পর্যন্ত তারা ইনকাম করতে পারবে, কোনো কি দিতে হবে না, কর দিতে হবে না। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 5 লাখ পর্যন্ত তারা ইনকাম করতে পারবে, কোনো কর দিতে হবে না। অর্থাৎ এগুলো মানুষ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। এইখান থেকে শুধু এইটুকু মনে রাখবেন। আমি খালি চিন্তা আছে আপনাদের পরীক্ষাটা কবে হবে,
আপনাদের পরীক্ষা কিন্তু দেরি নাই, হ্যাঁ, মাথায় রাখেন। দেরি বলতে মানে গাছ ছাড়া দেওয়া যাবে না, গাছ ছাড়া দেওয়া যাবে না। এগুলো বাংলাদেশ ব্যাংক থেকে কখনো প্রশ্ন আসে নাই, এই জীবনে আসে নাই, আর কখনো আসবেও না। এটা আপনাদের বাসায় পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে এটা স্কিপ করে যাচ্ছি, বাসায় পড়ে নেবেন আপনারা যারা আছেন। শুধুমাত্র এখান থেকে 2-3টা প্রশ্ন আমি বলে দিচ্ছি যে বাংলাদেশ সর্বপ্রথম কত টাকার মুদ্রা প্রচলন করে, এটা আসে। অর্থাৎ প্রথম 1 টাকার মুদ্রা, 1 টাকার নোট প্রচলন করে 1972 সালের 4 মার্চ। 1972 সালের 4 মার্চ প্রথম কোষাগার মুদ্রা বের করা হয় 1 টাকার নোট। আর 73 সালে বাংলাদেশে 5 টাকা, 10 টাকা, 25 টাকার নোট ছিল। 5, 10, 25 পয়সা এবং 50 পয়সা মুদ্রা নোট করা হয়। বাংলাদেশে মুদ্রা দুই ভাগে ভাগ, সরকারি মুদ্রা কোন কোনগুলো এবং ব্যাংক মুদ্রা কোন কোনগুলো, এগুলো একটু দেখবেন। সরকারি মুদ্রা 3টি, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। আর এখানে দায়িত্ব, এখানে স্বাক্ষর কার থাকে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে সরকারি মুদ্রার ক্ষেত্রে। আর বাংলাদেশের মোট কাগজের নোট হচ্ছে 10টি, তার মধ্যে 3টি হচ্ছে 1, 2, 5 টাকা, এগুলো হচ্ছে এরা হচ্ছে সরকারি মুদ্রা 3টি। আর বাকি 60টাকে বলা হয় ব্যাংক নোট। কি বলা হয়? ব্যাংক নোট। 10, 20, 50, 100, 200, 500 এবং 1000, এই 7টা হচ্ছে ব্যাংক নোট। আর 1, 2 এবং 5 টাকার নোটকে বলা হয় সরকারি নোট। এটা পরীক্ষায় অন্যান্য পরীক্ষাগুলোতে আসে, তো আপনাদের একটু ধারণা দিলাম আর কি। হ্যাঁ, এদিকে দেখি আর কি আছে, তেমন কিছু আসে না, তেমন কিছু পরীক্ষা আসার মতো নাই, ইতিহাসের ক্ষেত্রে তো নেই। আর দেখি যদি দুই একটা থাকে আর কি, কোনো কিছু আমি দেখি পড়ানোর মতো, তেমন কিছু পড়ানোর মতো আমি দেখতেছি না। আচ্ছা, বাংলাদেশের শিল্প এবং বাণিজ্য, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যেটা পরীক্ষা প্রশ্ন আসে, এই যে বাংলাদেশের শিল্পে প্রথম যেগুলো, হ্যাঁ, বাংলাদেশের শিল্পে প্রথম যেগুলো আমি জাস্ট কয়েকটা একটু বলবো, এগুলো একটু পড়বেন। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক অবস্থিত কোথায়? বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের প্রথম রপ্তানিকৃত জাহাজ স্টেলা ম্যারিস একবার আসছিল। বাংলাদেশ থেকে প্রথম রপ্তানিকৃত জাহাজের নাম কি? স্টেলা ম্যারিস। বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি? কর্ণফুলী কাগজ কল। সিমেন্ট কারখানা কখনো আসেনি, সিমেন্ট কারখানা আসেনি। বাংলাদেশের বৃহত্তর সার কারখানা বলা হয় ঘোড়াশাল, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। আগে কিন্তু ছিল, আপনারা জানেন যে মেবি তিতাস, তাই না? তিতাস সার কারখানা আসছিল আগে, এখন হচ্ছে ঘোড়াশাল। এর বাইরে এমন কিছু এখানে নেই। কেরুয়ান কোম্পানি, এটা একটু পড়ে নিয়েন, যদিও খুব একটা বেশি না। বাংলাদেশের বৃহত্তর চিনি কল, এগুলো আগে আসে নাই, তবে এখন আসতে পারে, তবে আসতে পারে। আপনাদের যেটা বলেছি, জানুয়ারিতে আপনাদের জানুয়ারির মাঝামাঝি সময় সার্কুলার আসবে পরীক্ষার। আর এবার কিন্তু হিউজ আসন, হ্যাঁ, মানে এবার যারা 18তম যারা পাচ্ছে তাদের চেয়ে আপনারা বেশি সিট। সো দয়া করে ভালো করে একটু পড়ার চেষ্টা করবেন, যাতে কাজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দেন আপনারা। দশ মিনিট ওয়েট করো।
আচ্ছা, এরপরে আমরা দেখি আর কি আপনাদের দেওয়া যায়, গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জানুয়ারির মাঝামাঝি ওইকে আপনাদের পরীক্ষা মানে দেবে, অর্থাৎ আপনি এটা শিওর থাকতে পারেন যে 25 সালের মধ্যে আপনাদের নিয়োগ কমপ্লিট করবে। নিয়োগ কমপ্লিট বলতে ভাইভা কমপ্লিট করবে, কারণ 26 সালের মাঝামাঝি সময় নির্বাচন হওয়ার একটা ডেট তারা দিয়েছে। যেহেতু নির্বাচনের ডেট তারা দিয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে অবশ্যই সেখানে কি আছে, মানে নির্বাচনের ডেট দেওয়ার মানে হচ্ছে নির্বাচন দেবে। আর যেহেতু নির্বাচন দেবে, সুতরাং তারা সবসময় চাবে যে কোনোভাবে হোক না কেন আমাদের আমলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে যাক। ঠিক আছে, আমাদের আমলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে যাক, এই জন্য সরকার খুব করে চাবে। মোটামুটি পড়া শেষ আজকের মতো। এই জন্য এই যে এনটিআরসি যে বর্তমান কমিটি আছে, সেটা তারা খুব করে চাবে যে আপনাদেরকে দিয়ে শেষ নিয়োগ বিজ্ঞপ্তিটা শেষ করুক। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে এই জন্য বলা, আপনারা সবাই দয়া করে যদি আসলে চাকরি চান, সর্বোচ্চ পরিমাণ নিয়োগ হবে প্রায় বলা যায় 1 লক্ষ। 1 লক্ষ শিক্ষক নেবে। তো 1 লক্ষ শিক্ষকের মধ্যে যদি আপনার লিস্টটা না থাকে, তাহলে দুর্ভাগা। হ্যাঁ, দুর্ভাগা বলা যায় যারা থাকবে না। তো প্রত্যাশা করি, এবং আমার স্টুডেন্টদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা সবাই ভালো কিছু করবেন। আর দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে আমি ছিলাম, এখন যদি সাল ক্লাস থাকে তো আসবো, আর না আসলে আলটিমেট আপনাদের সাথে আজকে আমার শেষ ক্লাস। তো হয়তো বা দেখা হতেও পারে, নাও পারে। আর আমি তো বিদ্যালয়ের সাথে আছি, আমাকে পাবেন এনটিআরসি এর অন্য ব্যাচগুলো আমি ক্লাস নেই, পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডেও আছি। হ্যাঁ, তো পাবেন যে কোনো সময় যে কোনো কিছুতে আমাকে হয়তো পেয়ে যেতে পারেন। আর চেষ্টা করেছি যতটুকু আপনাদের দেওয়ার, যতটুকু পারি, যে যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। সবসময় চেষ্টা করেছি যে আপনাদের গুড ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, অর্থাৎ যেগুলো আসবে পরীক্ষায় এরকম দেওয়ার জন্য। কারণ সবগুলো আসলে দিয়ে ধরাবাধা পড়া, ওরকম পড়া পড়ে এখন লাভ নেই, একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে। আপনাদের জন্য শুভকামনা থাকবে, আপনারা অনেক বড় ব্যাচ ছিলেন আমার এটা। আচ্ছা, শেষ করতে চাচ্ছেন না? শেষ করতে না চাইলে তো শেষ করতে হবে নাকি? শেষ তো করতে হবে না। আপনাদের কথাবার্তায় আমার কোনো কষ্ট নেই। আপনারা এখানে অনেকেই আছেন যে শেষ টাইম আপনার, তো আপনাদের জন্য এটাই থাকবে, পরামর্শ থাকবে যে লাস্ট টাইম বলতে কোনো শব্দ নাই। মনে করবেন যে এটা আপনার শেষ, এটা আপনার শুরু। হ্যাঁ, সো এটাকে এইভাবে মিন করবেন। আশা করি ওইভাবে আপনি কাজটা করতে পারবেন। আর আপনাদের জন্য তো অবশ্যই আমার দোয়া থাকবে। জি বলেন, সুইটি খান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটা কোশ্চেন ছিল হুম। স্যার, আমরা যারা কমার্সে আছি তাদের তো সিট সংখ্যা খুবই কম। এখন আমরা কি অ্যাকাউন্টিং এ টানবো নাকি ম্যানেজমেন্টে টানবো? দুটোটার মধ্যেই সিট কম। একটা 173টা মনে হয়, আর 20টা আছে। কোথায় পাইছেন এটা? স্যার, এটা আমাদের বিদ্যালয়ের স্যারাই বলছিল যে সিট সংখ্যা এটা কম বেশি হয়। হ্যাঁ, আপনার সময় আস্তে আস্তে এটা অনেক বেশি হয়ে যেতে পারে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে? স্যার, আমার সাথে শিক্ষকও নিতেছে না, এখন পুরাতন কারিকুলাম কি আবার আসবে নাকি? অবশ্যই আসবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এটা নিয়ে অযথা চিন্তা করে মাথা নষ্ট করিয়েন না। হ্যাঁ, জি আইরিন বলেন। আমি কাউকে আজকে কথা বলতে চাচ্ছিলাম না, আপনারা তারপর হাত তুলছেন, আমি বুঝতেছি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার ক্লাস আমি যে প্রাইমারিতে পড়ছি কিনা কিন্তু আমার সাথে স্যার এই পর্যন্ত একবার কথা বলতে পারি না। যে আপনার ক্লাস আপনি বলছেন যে এই শেষ, খুব খারাপ লাগে স্যার। অন্য ক্লাসে আমি মিট না করতে পারলে আমি চেষ্টা করি আপনার ক্লাসে করতে। আচ্ছা, খুব ভালো লাগে স্যার আপনার ক্লাস। যাক, এটা আমার জন্য একটা ভালো পাওয়া যে আপনারা স্যার, আমি অন্য ক্লাসে হয়তো ইয়ে করি যে আমার একটু জব করি, আর এই যে আমার দুইটা বাচ্চা আছে, সব মিলে আমি মানে খুব প্যারায় থাকি, খুব বিজি আর কি। তারপরে স্যার আপনার ক্লাসটা আমি যদি দেখি। ওকে, থ্যাংক ইউ আপা। আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো করে পড়াশোনা করেন, প্রাইভেট জব থেকে যেন মুক্ত হতে পারেন, নিজেকে যেন সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি সালমা বলেন। স্যার আসলে আইসিটিতে স্যার মানে ব্যাকএন্ড কি রকম থাকতে পারে? আমি কম্পিউটারে ডিপ্লোমা করছি স্যার। আপু, এই বিষয়ে আমি একেবারে কোনো কিছু জানি না, আমাকে অযথা বলবেন না, কারণ আইসিটি বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। হ্যাঁ, এগুলো আসলে ওই বিষয়ে টিচারদের বললে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। ঠিক আছে?
সো এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলি, এই বিষয়গুলো আমি জানি না, আপনি হয়তো নিজেও জানেন যে এগুলো পদ পদবি বলাটা ছোটা, স্বয়ং এনটিআরসিও জানে না। সো এটা বলার কি অপেক্ষা রাখেন? হ্যাঁ, জি মহামিন মিমি বলেন। জি স্যার, আপনার শেষ ক্লাস আসলে খারাপ লাগছে, আর দেখা হবে না। আপনার বাস্তববাদী কথাগুলো মিস করবো স্যার। আচ্ছা, দোয়া তাতে করবেন আপনাদের সবার জন্য, কেমন লেগেছে? আর খুব বিদ্যাবাড়ি ভালো থাকবেন। বিদ্যাবাড়ি পুরো সার্ভিস, পুরো ক্লাসগুলো আপনার কেমন লেগেছে? স্যার আমার খুবই ভালো লাগে, মানে আমি যদি বলি সবাই কিভাবে নেবে জানি না, পাবলিসিটি করতেছি না, মানে আমি বিদ্যাবাড়ির অন্ধভক্ত বলা যায়। আমি বিসিএস 100 ব্যাচে ক্লাস করি, এনটিআরসি তে ক্লাস করি, মানে আমার মনে হয় কি বিদ্যাবাড়ি ক্লাস না করলে আমার আর কি দিন শেষ হয় না। মানে এইভাবে পড়া হয় না, স্যাররা এত সুন্দর করে গুছিয়ে দেয়, টেবিলে বসলে মানে ওই পেইনটাই কমে যায়, কি পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, মানে এতটুকু টেনশনই করা লাগে না। মানে স্যাররা সুন্দর করে গুছিয়ে দেয়, ওইটা জাস্ট একটু চোখ বুলালে মনে হয় মাথা থেকে মানে 100-র মধ্যে 80 ভাগই ব্যথা কমে যায় এরকম। আচ্ছা, মানে আপনার কাছে যেটা মনে হলো অনলাইন হিসেবে বিদ্যাবাড়ি কি আপনার কাছে ঠিক আছে বা কিরকম মনে হয়? মানে অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার পরেও বিদ্যাবাড়ির সার্ভিসটা এত ভালো, মানে আমি যে অনলাইনে ক্লাস করছি এটা মনেই হয় না। প্রবলেম হচ্ছে হ্যান্ড রাইজ করছি, স্যাররা প্রবলেম সলভ করে দিচ্ছে, সলভ ক্লাস পাচ্ছি, স্যাররা সুন্দর করে নোটস করে দিচ্ছে। মানে অনলাইন বা অফলাইন এটার আসলে কোনো মানে পার্থক্যটা থাকে না। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকবেন যেহেতু অনেকগুলো ব্যাচে আছেন। সো অবশ্যই দেখা হবে বা অন্য ক্লাসে অবশ্যই থাকবেন। আর আপনার জন্য শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ সামনের দিকগুলো ভালো হোক। ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবার সাথে তো কথা বলতে পারলাম না, একজন হুজুরের সাথে কথা বলি, উনি হাত তুলেছেন। সব তো মেয়ের সাথে কথা বললাম, একটা ছেলের সাথে কথা বলি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? আপনাকে আনমিউট করেছি, গ্যালাক্সি A3। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার আসলে মসজিদের ভিতরে তো একটু দেখা যাচ্ছে আর কি। সমস্যা নেই, সমস্যা নেই, আমি ওটা বুঝে ফেলেছি। হ্যাঁ বলেন। আজকে আসলে আপনার শেষ ক্লাস তো আপনার ক্লাস তুলে আমার খুবই ভালো লাগছে। পরে লেকচার আমি স্যার 9 তারিখে ক্লাসটি করতে পারি নাই, কিন্তু একটু ঝামেলা ওটা ছিল। রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাস দেখে নিন, সমস্যা নেই, ঠিক আছে? রেকর্ড ক্লাস করে স্যার থ্যাংক ইউ ভাই। আমি সবাই সুযোগ দিতে পারছি না, 59 বেজে গেছে, এখন আমার বিদায় নিতে হবে। একজন সর্বোচ্চ ঋতু দাম, আপনি বলেন। আমি সবাইকে সমাহার দিতে হুজুর, মেয়ে, অন্য ধর্ম সবাইকে দিচ্ছি আর কি। হ্যাঁ, কেউ মনে কিছু নিয়েন না, যাতে সবাই যেন মন খারাপ না করে। হ্যাঁ, ঋতু দাম বলেন। ঋতু শোনা যাচ্ছে? মেবি উনি কানেক্টেড না। আচ্ছা, আমি দুঃখিত, অনেককে হয়তো সুযোগ দিতে পারি নাই, তবে সলভ ক্লাস যদি থাকে সেদিন আমরা মজা করবো, সমস্যা নেই। যেগুলো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা সবাই সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।